মনে রাখবেন আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেসটা। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radio40.fm। এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস BHWTFM@radio40.fm। সো এই হচ্ছে আমাদের সবকিছু, নিয়ম কানুন যা কিছু জানিয়ে দিলাম। এখন চলে যাব ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে। আপনি আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব। কোথা থেকে এসেছেন সেটাও কাইন্ডলি একটু বলবেন। আমার নাম শাফি। আমি থাকি মিরপুরে পড়াশোনার কাছে, এবং আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। ওকে, আপনার ঘটনায় যাই। আপনি বলছিলেন যে আপনার সঙ্গে অনেক ধরনের প্রবলেম আপনি ফেস করেন। জি রাসূল। শুরুটা হয়েছিল কিভাবে আসলে? আসলে আমার এই ঘটনা শুরু হয়েছিল আপনার 2005 সালে, আমি যখন ক্লাস 8 এ পড়ি। আচ্ছা। যশোরে পড়াশোনা করতাম তখন। তো আমি পুরা ঘটনাটা শুরু করি জি তাইলে। প্লিজ। যে আমার 2008 সালে, আমি 5 সালে সরি, আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন ফাইনাল পরীক্ষার পরে নভেম্বর মাসের শেষের দিকে যখন রেজাল্ট দিছিল, লাস্টের দিন আমি রেজাল্টটাতে খারাপ করছিলাম। ফেল করছিলাম না, কিন্তু রেজাল্ট মার্কস কম মার্কস আসছিল। কম ওকে। আসছিল। তো ভয়তে ছিলাম যে আব্বু আসবে, আব্বু এসে বকাবকি করবে। তো তখন আমাদের ওইদিকে এখনো পর্যন্ত ট্রেন্ড আছে, বাসায় লজিক মাস্টার থাকে। তো আমাদের বাসায় একজন লজিক মাস্টার ছিলেন। তার নাম ছিল রফিউল স্যার। তো ওনার সাথে আমি বলি যে স্যার আমি আজকে বাসায় থাকবো না, কারণ আব্বাকে অনেক ভয় পাই। আব্বা এসে যদি মার্কস কম দেখে তো আমাকে অবশ্যই অনেক রাগ বকাবকি করবে। করবে। হ্যাঁ। রাইট। তা চলেন আপনার বাসায় যাই, ঘুরে আসি। আচ্ছা। এসে যখন সামনে দেখবে না, রাগ পড়ে যাবে, তো বকাবকি কম করবে। তো তার কারণে আমি স্যারের সাথে স্যারের বাসায় গেলাম। স্যারের বাসাটা হলো আপনার যশোর আর কলকাতা বর্ডারের একেবারে লাস্ট গ্রাম বাহ, আরকি। চমৎকার। তো স্যারের তার মানে বাসা, একদম বর্ডার হ্যাঁ, ঘেঁষে। হ্যাঁ, একেবারে বর্ডার ঘেঁষে হচ্ছে ওনার গ্রাম। তো ওই গ্রামে একটি আমি 1:30টার দিকে আপনার বাসায় চলে আসি। তো স্যারের সাথে কথা বলে 3টার দিকে আমি 1.5 ঘন্টার ভিতরে কোনরকম মাকে ম্যানেজ করে চলে যাই। দাদাকে আর বলি না। আমার বাসায় আমাদের গার্ডিয়ান ছিল দাদা। ওই কোন জায়গায় যেতে হলে ওনাকে বলে যেতে হইতো। কিন্তু আমি ওনাকে বলে যাইনি। আচ্ছা। তো তারপরে আমি ওই স্যারের সাথে 3টার দিকে রওনা দেওয়ার পরে মোটামুটি 2 ঘন্টা লাগে ওইখানে সাইকেল চালিয়ে গিয়েছিলাম। তো স্যারের বাসায় যে পৌঁছাতে প্রায় 6টা বেজে গেছিল। আচ্ছা। তো স্যারের বাসা থেকে স্যার আমাকে বলল যে আসলে তো এখানেতে কি করবো এখন? আমি বললাম যে স্যার ভাল লাগতেছে না কিছু। স্যার বলে যে চলো আমাদের এখানে একটা সিনেমা হল আছে। এখন ওটা আর নাই। ওটা আপনার, আমি যতটুকু খবর পেয়েছিলাম 2009 সালের দিকে ওটা এখন একটি গুদামঘর হিসেবে ব্যবহার আচ্ছা। হয়। ওকে। তো আমি বললাম ঠিক আছে স্যার, আমি কখনো ছবি দেখিনি, সিনেমা হলে এখনো ঢুকিনি, তো চলেন যাই। তো স্যারের সাথে সিনেমা হলে গেলাম, স্যারের বাসায় জামা কাপড় রেখে। তো সিনেমা হলে ঢোকার পরে, গ্রামের সিনেমা হল তো, সামনে প্রথমে কিছু বেঞ্চ, স্কুলের যে আচ্ছা। বেঞ্চ থাকে ওই বেঞ্চ ছিল, মাঝখানে কিছু ভাঙাচোরা চেয়ার, এবং শেষের দিকে আপনার একেবারে মানে কোন রকম বসা যাবে না এরকম কিছু চেয়ার ছিল। তো আমি আর স্যার যে মাঝের দিকে বসি, আর কিছু লোক ছিল সামনে, সর্বোচ্চ পুরা এবং গ্যালারির মতো করা নাই, মানে গ্যালারির একদম সমান। না সমান না, কিন্তু হালকা ঢাল, হালকা ঢালু। হালকা আচ্ছা। ঢালু, যে আমরা যেমন এমনি কমপ্লেক্স দেখি ওই ধরনের আচ্ছা। ছিল। ওকে। হালকা ঢালু। তো সেই ঢালুর ভিতরে আমরা মাঝের দিকে বসি। তো আশেপাশে আর কেউ ছিল না। সামনে ওই বেঞ্চে কিছু লোকজন বসে সিগারেট খাচ্ছিল এবং ছবি দেখতেছিল গ্রামের পরিবেশ। পিছনে কিছু ছিল। ওই একটাই সারি ছিল ওইখানে, মানে 3 সারি না, একটাই রোতে, একটাই সারিতে সবাই বসেছিল। রো ছিল অনেকগুলো। তো মাঝের দিকে আমি বসার পরে আপনার ইন্টারভেলের কিছুক্ষণ আগে 10-15 মিনিট আইডিয়া করি যে আমি হঠাৎ করে আমার গা হাত পা খুব ঘামতে শুরু হয়। হঠাৎ করে। আচ্ছা। এবং বাংলা সিনেমা চলতেছিল। আমি কিছুটা অস্বস্তি ফিল করতেছিলাম। হঠাৎ করে আপনার খুব অস্বস্তি ফিল করতে শুরু করি। গা হাত পা ঘামতে শুরু হয়। গায়ে জ্যাকেট ছিল সেটা খুলে রাখি। স্যার আমার এই অবস্থা দেখে, শীতের দিনেই। শীতের দিনে ওই সময় আপনার নভেম্বরের শেষ, মানে তো তখন অনেক শীত। রাইট। তো আপনার ঘামতে শুরু করি। তো স্যার আমাকে বলে যে, "কি হলো, ঘামছো কেন?" আমি বললাম যে, "স্যার আমার খুব প্রবলেম হচ্ছে এবং আমি একটু পানি খাবো। আমাকে একটু বাইরে থেকে পানি এনে দেন।" তো স্যার তখন বলে যে, "তুমি বসো, আমি তোমার জন্য পানি আনতে যাচ্ছি।" স্যার আমার ডান হাতে বসেছিল। আমি ওই রোতে একেবারে সারিতে সবার ফার্স্টেই বসেছি। আচ্ছা। তো স্যার আমাকে নিয়ে পানি আনতে গেল। তো তখন আমি ওই আশেপাশে মোটামুটি একা। তো তখনই স্যার চলে যাওয়ার পরপরই আমার আরো বেশি খারাপ লাগতে শুরু করে, এবং আমি কি করি, আমার যে মানে একটা শূন্য দৃষ্টি বলে না রাসেল ভাই, যে মানুষ তাকায় আছে সামনে, কি হচ্ছে না হচ্ছে কিছু বোঝা যায় না। তো ওইরকম শূন্য দৃষ্টির একটা ফিল আসে। তো আমি মনে করি হয়তোবা আমার একটা কোনো সমস্যা হচ্ছে, স্যার পানি আনলে খেয়ে ঠিক হয়ে যাবে। ঠিক তৎক্ষণাৎই আমার ডান কাঁধের উপর একটা জোরে নিঃশ্বাস পড়ে। ঠিক এইভাবে একটা নিঃশ্বাস পড়ে, মানে সে অনেক বড় একটা দীর্ঘশ্বাস আমার ঘাড়ের উপরে ফেললো। তো আমার তখন মাথায় কাজ করে যে আমার আশেপাশে তো কেউ নাই। তো কিভাবে
এই এই নিঃশ্বাসটি আমার ঘাড়ে পড়তে পারে। এটা তো মানে আশ্চর্যজনক আশ্চর্য ব্যাপার। বিষয়। আমার সামনে সিনেমা চলতেছে কিন্তু কি হচ্ছে আমি বুঝতেছি না, আমার মাথায় ঢুকতেছে না। এই নিঃশ্বাসটি পড়ার ঠিক 2 থেকে 3 সেকেন্ড পরে আমার বাম কাঁধে আবার একটা নিঃশ্বাস পড়ে। একই রকম ভাবে, হুম, হুম। একই রকম ভাবে, এবং এটা আরো দীর্ঘভাবে এইভাবেই, আরো এইভাবে জোরে আরো এবং জোরে আরো এবং দীর্ঘ। দীর্ঘ। হুম, হুম। তো তখন আমি মানে অনেক অস্বস্তি ফিল করি এবং আমার পা 2 টা আমি সামনে নিয়ে এভাবে খুব মানে এইভাবে জড়সড় হয়ে বসে থাকি। আচ্ছা। তো তারপর পরেই হচ্ছে স্যার আসে। স্যার এসে হচ্ছে আমার কাঁধে হাত দিয়ে বলে যে, "কি হলো?" আমি হুম, বলছি, হুম। "স্যার কিছু না, পানি দেন, পানি খেয়ে বাইরে চলে যাই। ভালো লাগতেছে না, আজকে সিনেমা দেখব না।" তো আমি স্যারের সাথে বাসায় চলে আসি। স্যার আসার সময় স্যারেদের গ্রামের বাজার থেকে সিডি নিয়ে আসে। তখন সিডির যুগ রাসেল ভাই। তো স্যার বলে যে, "সিডি নিয়ে চলো, বাসায় যেয়ে তুমি খাওয়া-দাওয়া করে শুয়ে দেখো, হুম, হুম। ঘুমায়ও।" তো স্যার আমরা বাসায় এসে সিডি প্লে করে স্যার, এবং আমরা খাওয়া-দাওয়া শেষ করে সিডি দেখতে, সিডিতে আরেকটি ছবি দেখতে আমরা ঘুমাচ্ছিলাম। তো রাত্রে 12 টার পরে আমি স্যারকে বলি, "স্যার প্রসাব করব, বাইরে যাব।" তো আচ্ছা। স্যার বলল যে, "ঠিক আছে চলো।" তো বাথরুমে যাও। আমি বাইরে বের হয়ে স্যারদের বাসার একেবারে স্যারদের যে ঘরে আমাকে থাকতে দিছিলেন তার সাথেই হচ্ছে আপনার পুকুর ছিল। আমি পুকুর পাড়ে বসি প্রস্রাব করতে, এবং স্যার আমার থেকে মিনিমাম ৫ থেকে ১০ হাত আ আ দূরে দাঁড়ায়। তো আমি ওই সময় আপনার পুকুরের ওই সময় আপনার রাতে আপনার স্যারদের বাইরের যে আলোটা দেয়া থাকে, একটা লাইট ছিল। ওই লাইটে আপনার হচ্ছে যে আলোটি পড়ে, ওই আলোটিতে আমার পুকুরের পানি, মানে বাথরুম সোজা ওইখানে একটা লাইট ছিল। হুম, তো হুম। ওই লাইটে আমি যে চেহারাটা দেখতে পারি পুকুরের পানিতে, পানির সেটা মধ্যে কিছু আপনি দেখেন একটা। আমি একেবারে পুকুর পাড়ে বসে তো। হুম, হুম। তো আমার পানিতে আমার যে রিফ্লেকশনটা ছিল, আমার যে হুম, চেহারাটা হুম, দেখা হুম। যায়, তো ওইটা আমার ছিল না। আচ্ছা। ওইটা আমার ছিল না, এবং আমি সেটাই ১ম শুরু। সেইটাই ১ম শুরু। তো সেইখান থেকে আমি খুব মানে ওই সময়ই আমি সেন্সলেস হয়ে যাই, এবং সেন্সলেস হয়ে পরের দিন যখন আমার মানে সেন্স ফেরে, তখন আমি স্যারেদের বাসায় শুয়েছিলাম, এবং একজন মানে হুজুর ছিলেন আমার পাশে। উনি বলল যে, "ও গতকাল রাত্রে অনেক ভয় পেয়েছে। একটা তাবিজ দেয় আমাকে, বলে এটা সাথে রাখবা এবং আ সাবধানে থাকবা। মাগরিবের পরে বাইরে যাবা না। বাসার বাইরে যাবা না।" আমি আচ্ছা। বলি, "এটা তো আমার বাসা না। আমি তাহলে আমার বাসায় আজকে চলে যাই।" তো স্যার আমাকে নিয়ে আর কোনো রিস্ক নেয় না। আমি বাসায় চলে যাই। বাসায় আসার পরপরই দুপুরবেলা দাদা খাওয়া-দাওয়া করতেছিল। আমি এসে দেখি দাদা খাওয়া-দাওয়া করছে। দাদা বলে যে, "তুই গতকাল রাতে ভয় পাইছিস?" হুম, হুম। একদম আমি বাসায় ঢোকার সাথে আমাকে বলে কি, "তুই কি গতকাল রাত্রে ভয় পাইছিস?" এখন আমার দাদার কথা বারবার কেন বলছি? যশোর এলাকাতে আমার দাদার কথা, আমার দাদার বাবার কথা মোটামুটি সবাই চেনে উনাকে। উনারা মান্য করেন বা হ্যাঁ, মান্য চেনেন। করেন, এবং উনারা এই ভৌতিক সমস্যা কারোর হলে উনারা মানে সেটা ঠিক করতেন। দাদার বাবার নাম ছিল বাগু বিশ্বাস। আ তো সেটা বললেই অনেকে চিনবে। তো আমি বললাম যে, "হ্যাঁ দাদা, গতকালকে রাত্রে আমি ভয় পেয়েছি।" তারপরে দাদা বলে, "তোর কাছে যে তাবিজটা দিছে ওটা বাদ দে। ওইটা আমার কাছে দে। আর আমি যে এগুলো দিচ্ছি এগুলো তুই রাখ।" উনি একটা তাবিজ দেয় আমাকে, এবং তেল পড়ে দেয়, এবং পানি দেয়। একটু ফু দিয়ে বলে যে, "পানি খা।" আর উনি আমাকে ঝেড়ে দেয় এবং আমার গায়ে ফু দিয়ে দেয় আরকি। হুম, হুম। তো ঐদিন রাত্রে আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি রাসেল ভাই। তো পরের দিন রাত্রে যেটা হয়, পরের দিন রাত্রে আমি ঘুমাচ্ছিলাম। হুম, হুম। তো আমি স্বপ্ন দেখছি যে আমি কোন একটা মেয়ের সাথে ফুলের উপরে উড়ছি, হুম, হুম। এবং হঠাৎ করে কোন একটি কাঁটা, মানে ফুলের কাঁটা বা কোনো কিছুর সাথে আমার বাম পায়ের গোড়ালি লাগছে এইখানে। আচ্ছা, এবং রাসেল ভাই আপনি এখানে দেখতে পারেন আমার এখানে এখনো সেই কাটার দাগটা আছে এইখানে। আচ্ছা। এই যে এই সোজা এইখানে। হুম, হুম, হুম। তো কিছুতে লেগে আমার পাটা কেটে গেছে। আমি স্বপ্নে দেখছি এটা। সকালবেলা মা আমাকে ডাকতে আসলো যখন, মা বলল যে, "তোর এখানে কাটা কেন? আচ্ছা। রক্ত কিসের? কিসে কাটছে দেখ।" আমি বললাম যে, "মা কই? কিসে কাটবে?" তাই তো মানে আমি তো স্বপ্নে ঘটেছে যে জিনিসটা সেটা আপনি সেটা আমার বাস্তবে সাথে নিয়ে এসেছেন। বাস্তবে আসছে, রাইট। এবং আমার বিছানায় রক্ত লেগেছিল। হুম, তো হুম। পরে মনে পড়ে যে, না মা, আমি তো কালকে কোথাও যাইনি। তখন আমি আমার বিছানার আশেপাশে দেখি যে কোথাও কিছু বেঁধে আছে কিনা, বা কোনো পেরেক বা হুম, হুম। এই জাতীয় কিছু আছে কিনা যে আমার পায়ে কাটবে। তো আমি সেরকম কোনো কিছু সেরকম আপনি কোনো খুঁজে কিছুই পাননি। ছিল না ওইখানে। হুম, তো এরপরে আপনার এমন প্রায়ই ঘটতো আমার সাথে। আমি রাত্রে স্বপ্ন দেখছি, এবং একটি মেয়েকেই আমি দেখতাম, হুম। এবং সেই মেয়েটিকেই বারবার দেখতাম। আচ্ছা, প্রতিদিনই দেখতাম। আচ্ছা। প্রতিদিনই স্বপ্নে আসতো, এবং আমার সাথে বিভিন্ন ধরনের হইতো, যেগুলা আ মানে এই স্বপ্নের ভিতরে যেটা হয় সেটা আবার দেখা যাচ্ছে সকালে আমি সেটা আমার রুমের ভিতরে তার অস্তিত্ব পাই। আচ্ছা। এইভাবে। তো ফাইনাল যেদিন আপনার হলো, তার আগের দিন রাত্রের ঘটনা, আমি শুয়ে আছি, এখনো ঘুমাইনি। তো আমি জানলার দিকে তাকায় আছি। আমার জানলার সাথে হচ্ছে পাঁচিল। পাঁচিলের উপরে দেখি এইভাবে ওই মেয়েটা, এতদিন হাতের স্বপ্ন উপরে দেখতাম, থুতনি হ্যাঁ। দিয়ে আপনি যেভাবে এতদিন দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে যে কেউ ওয়ালের উপরে হ্যাঁ, হাতের উপরে হাতের উপরে থুতনি থুতনি দিয়ে দিয়ে আপনার আমার দিকে দিকে তাকিয়ে আছে। অপলক দৃষ্টিতে, খুব সুন্দর আচ্ছা। দৃষ্টিতে, কোনো ভয়ংকর দৃষ্টিতে না ভাইয়া।
আচ্ছা, খুব সুন্দর দৃষ্টি। এবং আপনি বলছিলেন যে ঠিক যেরকম বলেন যে ডানাওয়ালা বা এরকম না টাইপের না কিছু না, না, স্বাভাবিক একদম নর্মাল মানুষের মতো। মানুষের হুম মতোই, এবং খুব সুন্দর চেহারা। আমি দেখছি যে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও তখন আর নড়তে পারি না। মানে আমি যে দাদাকে ডাকবো, আমি তো ভয় পাচ্ছি। আমি তো দাদাকে ডাক দিব, আমি পারিনি। তো তারপরে ঐদিন রাত্রে দাদা হঠাৎ করে উঠে চলে আসলো আমার রুমে। আমার রুমে এসে বলল যে, "কি হচ্ছে?" হুম হুম। তো আমি বললাম যে, "দাদা এরকম স্বপ্ন দেখছিলাম।" বলে, "কিছু না, তুই ঘুমা, আমি দেখছি।" বলে উনি মানে চলে গেলেন। তো যাওয়ার আগে আমার দরজায় ৩ টি টোকা দিয়ে গেছিলেন। আমার দরজা আটকে আমার দরজায় ৩ টি টোকা দিয়ে গেছিলেন এবং আমার জানলাটা বন্ধ করে দিয়ে গেছিলেন। আচ্ছা। তো ঐদিন রাত্রে আমার কোনো প্রবলেম হয়নি। পরের দিন রাত্রের ঘটনা যেটা হলো যে, আমি আর ঘুমায় আছি অনেকক্ষণ। ঘুমাইছি বেশ কিছুক্ষণ, আমি জানি। তো তার ভিতরে আমি স্বপ্ন দেখছি যে ওই মেয়েটার সাথে আমি আমার আমার যে বাসা যেখানে, তার পাশে হচ্ছে আপনার একটা নিরিবিলি জায়গা ছিল। তো সেইখানে আপনার একটা বিচেলি গাদা ছিল, মানে পল গাদা ছিল। হুম। ধান ঝাড়ার পরে যে অবশিষ্টটুকু থাকে, ওইটা গাদা দেয়া ছিল এবং ওর সাথে আমি হেলান দিয়ে দাঁড়িয়ে আছি এবং ওই মেয়েটা আমার হাতে আংটি পরাচ্ছে। এঙ্গেজমেন্ট হচ্ছে আপনাদের, এনগেজমেন্ট। আপনি যেটা জি, বলছিলেন। জি, হুম জি। হুম। এবং ঠিক মানে ওই মেয়েটার আমার হাতে এনগেজমেন্ট করানোর পরে আমি যখন তারটায় পড়াতে যাব, ঠিক তখনই ওই যে বাড়ির আঙ্গিনায় আমরা দাঁড়িয়েছিলাম। মানে ফাঁকা জায়গার পরে শুরুতেই যে বাড়িটা, ওই বাড়িতে একজনই মহিলা থাকতো। হুম হুম। আমরা এখনো তাকে আজিমের মা দাদি বলে বলি। তো উনি চিল্লায় উঠলো যে, "ওইখানে কে? ওইখানে কে এত রাত্রে কি করিস?" হ্যাঁ? তো হুম হুম। তখন আমার সজ্ঞান ফেরে রাসেল ভাই। তো আমি আ সজ্ঞানে এসে দেখি যে আমি তখন ওই উনাদের বাসার ওই পলগাদার ওইখানে দাঁড়িয়ে আছি এবং একাই আছি, আর কেউ নাই। হাতে কি আংটি ছিল? আমার হাতে কিছু ছিল না তখন। আচ্ছা। আমার হাতে তখন বাট কিছুই আপনি ছিল না। অনুভব কিন্তু আমি করেছেন। অনুভব করেছি যে সে আমার হাতে পরিয়েছে এবং আমি তাকে পড়াতে যেই যাবো, হ্যাঁ? তখনই আরকি ওই দাদি চিল্লায় ওঠে। আচ্ছা। তো তারপরে উনার চিল্লানিতে আশেপাশের আরো কয়েকজন জেগে ওঠে এবং সবাই তো আমাকে চিনে। যে আমাকে বলে, "তুই এত রাত্রে আপনি কি যে করিস?" আংটিটা পরিয়ে দিবেন সেটা আপনার হাতে আসলো কিভাবে? সেটা আমার হাতে ছিল। এখন আমি কিভাবে আসলো, আমি ওই জায়গা সেটাও থেকেই আপনি স্বপ্ন জানেন না। শুরু হইছে আচ্ছা। আমার। এটা জাস্ট স্বপ্নের আমি মতোই। ওইখান থেকেই স্বপ্ন শুরু হয়েছে যে সে আমার হাতে আংটি পরাচ্ছে আর আমি আমি হচ্ছে তার হাতে পরাচ্ছি। হুম হুম হুম। ওইখান থেকেই আপনার স্বপ্ন শুরু এবং চিল্লানির সাথে, সাথেই স্বপ্ন শেষ। আচ্ছা। তখন আমি সজ্ঞানে এবং আমি ওইখানে ওই বাড়ির আঙিনায় আছি এবং আশেপাশে রাত ২-৩ জন উঠছে। ওঠার পরে ওনারা হচ্ছে আ আমাকে বলল যে, "তুই এখানে কি করিস এত রাত্রে?" হুম হুম। আমি বললাম যে, "আমি তো জানি না, আমি তো ঘুমাচ্ছিলাম। দাদি এই ঘটনা আমি দেখতেছিলাম যে আমার স্বপ্নের ভিতরে এরকম হচ্ছে। আমার একটা মেয়ে দেখি আমি স্বপ্নে, প্রায়ই দেখি। তো আজকে এরকম হচ্ছিল।" তো হুম বলল হুম। যে, "তুই মিথ্যা কথা বলতেছিস এত রাত্রে, তোর মানে লজ্জা করে না?" মানে ইয়ার্কি মারার সম্পর্ক তাদের সাথে, তার কারণে তারা বলল। তো সে আ আমাকে নিয়ে বলল যে, "চল তোরে তোর বাসায় দিয়ে আসি। দেখি তুই কি করিস?" উনারা যখন আমার বাসার সামনে আসে রাসেল ভাই, তখন আমাদের বাসায় ঢোকা এবং বেরোনোর জন্য ছাদের সিঁড়ির দরজাসহ মোট ৫ টি গেট আছে আমাদের বাসাতে ঢোকার জন্য। মেইন গেট, তারপরে আরেকটা গেট, তারপরে আমার রুমে যাওয়ার আগে আরেকটা আপনার গেট, ছাদের গেট এবং বাম পাশে আমাদের বাড়ির বাম পাশে আপনার হচ্ছে ফাঁকা জায়গা আছে। তো সেখানে ঢোকার জন্য একটা গেট। তো এই ৫ টা গেট ভিতর থেকে লক, আমি বাইরে। এটা বুঝলাম কিভাবে? যখন এসে ওই দাদি মানে মেইন গেটটাতে কড়া নাড়লো, তখন ভিতর থেকে দাদারা কিছুক্ষণ পর উঠে আসলো। এবং উঠে এসে তখনই তারা সবকিছু দেখলো যে কি আছে না আছে। সব ৫ টি দরজাই বন্ধ ছিল এবং আমি বাইরে ছিলাম। ইভেন আমার রুমের দরজাও লক ছিল। পরে আমার রুমের লক ভেঙে আমাকে ঢোকানো হইছে। মোটামুটি এটাই তো আপনার ঘটনা ছিল। মোটামুটি এই এবং এবং আপনি এখন যেটা বলছিলেন একটু আগেও যে এখনো পর্যন্ত আপনি যখন কোনো আয়নার পাশ দিয়ে যান তখন আপনি বুঝতে পারেন যে আয়নার ভেতরে আপনার ছবি নাই, অন্য কারো ছবি। হ্যাঁ, হ্যাঁ। কখনো কি মনে হয়েছে যে এই অন্য কারো ছবি বা অন্য কারো যে ছায়া, এই ছায়াটার সাথে আপনি পরিচিত বা এটা আপনার চেনা কেউ জি, এরকম? রাসেল ভাই, এখন আমার দাদা যিনি আমাকে এই বিষয় থেকে আরকি রক্ষা করেছিলেন বা হুম। উনি সবাইকে হেল্প করতেন। তো উনি মারা গেছে ২০১৩ সালে। উনি আচ্ছা। মারা যাওয়ার আগ পর্যন্ত আমি খুব সুস্থ ছিলাম এবং এই যে মেয়েটার যে আমি বলি আত্মা বা পরী আমরা যদি বলি, হুম তো হুম। এটা হচ্ছে আপনার এমনটা ছিল যে আমাদের বাসার একেবারে বাম হাতে মানে জি। দক্ষিণ পাশে হযরত বায়জিদ বোস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সাহাবীর মাটি দেওয়া আছে মানে ফ্যামিলি সহ, এবং আমরা যখন বাসা করছি তো ওইখানকার জায়গাটুকু ফাঁকা রেখে করছি। যতটুকুতে এখানে একটা ঈদগাহ ছিল। তো ওই ফ্যামিলির কোনো একটা মেয়ে হচ্ছে আমার প্রতি খুব সন্তুষ্ট হয়েছিল বলে আমার দাদা বলে গেছিলেন এবং তিনি মারা যাওয়ার আগে আমার শরীর বন্ধ করে দিয়ে গেছিলেন এবং ঘর বন্ধ করে দিয়ে গেছিলেন। ততদিন কোনো প্রবলেম হয়নি। তিনি মারা যাওয়ার পর থেকে এখন আমি যে প্রবলেম গুলা ফেস করি, আমার মানে কোনো শরীরে কোনো প্রবলেম হয় না। কিন্তু আমি কোনো আয়নার পাশ দিয়ে যদি যাই, হুম হুম। আমি যদি আয়নার দিকে না তাকাই, তো আমি তখন দেখি এইখানে অপরিচিত কেউ আমার।
এটা আপনি সবসময় হ্যাঁ, আমি আবার যখন তাকাবো তখন আমি আবার কাউকে দেখবো কাউকে না, দেখবেন না, আপনি নিজেকে আমাকেই দেখবেন। দেখবো, আমাকেই কিন্তু দেখবো, আপনি অনুভব করতে অনুভব পারেন। করি। এরকম আমি বারবার করে বলছিলাম যে সেটা কিভাবে সম্ভব। আপনি বলছিলেন তখন যে হুম, ঠিক যতটুকু বোঝা যায়, মানে আয়নার দিকে না তাকিয়েও যতটুকু দেখা যায় আয়না, যে ওইখানে আমি হ্যাঁ, এতটুকুই ততটুকু, আর ততটুকুতে আপনি বুঝতে পারেন বুঝতে যে পারি এটা যে ঠিক আমি আপনি না, এটা অন্য কেউ। এবং যখনই তাকান সেই মুহূর্তে সেটা ভ্যানিশ হয়ে গিয়ে সেখানে আপনি। খুবই ইন্টারেস্টিং স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে স্টোরি শেয়ার করার জন্য, আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য, এবং এই এক্সপেরিয়েন্সটি আশা করছি আরো অনেকেরই, আপনারও ভালো লেগেছে। অ্যান্ড আমাদের সঙ্গে যারা আছেন তাদেরকে আরো একবার জানাচ্ছি যে উনি থাকেন, উনি বড় হয়েছেন যশোরে, এবং উনি বলছিলেন যে যশোরে অসংখ্য ঘটনা রয়েছে। জি জি জি, বলেন বলেন। জি। প্রবলেম গুলার বিষয়ে আপনি জিজ্ঞেস করছিলেন, তার ভিতরে আরো 2টা প্রবলেম আমি খুব ফেস করি। যেটা হচ্ছে যে আমি খুব হচ্ছে আপনার রাতে বাইক চালাতে পছন্দ করি। তো রাতে আমার এমন বাংলাদেশের আমার 36টা জেলা আছে বাইকে ঘোরা। তো হুম হুম। আমি রাতে যদি কোনো জায়গায় যাই তো আশেপাশে দেখবো যে রাস্তা ফাঁকা আছে, কিন্তু হঠাৎ করে কোথা থেকে হর্ন বেজে ওঠে। এবং আমি আশেপাশে মিররে বলেন, সামনে বলেন, পিছনে বলেন, আমার আয়ত্তের ভিতরে আমি যতটুকু তাকাতে পারি, তাকিয়ে আমি কোনো আপনি গাড়ি কাউকে দেখি না। এবং খুঁজে পান না। ইভেন আমার অপোজিট লেন থেকে যারা আসবে হুম হুম। সেখানেও কোনো গাড়ি থাকে না, থাকলেও সে যদি হর্ন দেয় তো এত জোরে আমার কানে লাগার কথা না। লাগার কথা না। এবং আরেকটা যেটা হয়, আমি বাথরুমে গেলে যদি বাথরুমের লাইটটি আমার সোজা থাকে তাইলে আমি কিছু দেখি না। কিন্তু হুম মাঝে মধ্যে এমন হয় যে যদি আমি বাথরুমের লাইটের অপোজিটে থাকি, আমার হুম। ছায়াটা যদি আমার সামনে থাকে, তো সেখানে একটার জায়গায় 2টা হয়। আচ্ছা, এবং সাইটের ইয়েটা আমি বুঝতে পারি না যে ওটা কি পুরুষ না মেয়ে, সেরকম কোনো মানে বোঝার আপনার তার মানে ছায়া দুটা হয়, জি অবশ্যই 2টা এবং এটা লাইটের কারণে না। লাইটের কারণে না। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে আপনারও ভালো লেগেছে ওনার ঘটনা। তো যাই হোক, আমরা সেকেন্ড স্টোরিতে যাব, এবং সেকেন্ড স্টোরিটা একটা ইমেইল। এই ইমেইলটা একটু পড়তে চাই, এবং এই ইমেইলটিও আমাদের একজন লিসেনারই পাঠিয়েছেন, একটু অন্য ধরনের, এবং আমরা এতক্ষণ যা শুনলাম তার থেকে একটু আলাদাই বলবো, সেটা পড়ে শোনাচ্ছি। হাই রাসেল ভাই, আমি সবসময় ভালোর দলে, আপনি? তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। প্রতি সপ্তাহে অপেক্ষায় থাকতে হয় শুক্রবারের জন্য। সে যাই হোক, আমি নীল বড়ুয়া, ছদ্মনাম। স্টুডিওতে এসে স্টোরি বলতে পারবো না, তার জন্য দুঃখিত। আশা করি আপনি পড়ে শোনাবেন। আমি চট্টগ্রাম জেলার কোনো এক বৌদ্ধ পল্লীতে বসবাস করি। সবাই চিনতে পারবে তাই নাম প্রকাশ করছি না। শুরুতে আমি বলি যে আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব তা আমার এক কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার কাজিন তার পরিচয় গোপন রাখতে বললেন, তাই নাম ঠিকানা প্রকাশ করছি না। ঘটনা যাওয়ার আগে আমি একটু ক্লিয়ার করে বলি, আমি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ ধর্মে ধ্যান বা ভাবনা অধীন গুরুত্বপূর্ণ, কারণ ভাবনার মধ্য দিয়ে মানুষ অজানাকে জানতে পারে, নিজেকে নিয়ন্ত্রণে রাখা, মুক্তির পথ বের করা, এবং নির্বাণ লাভ করা। যে সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়, তাই ধ্যান বা ভাবনার প্রয়োজন গুরুত্বপূর্ণ। আবার ভাবনার অনেক ধাপ আছে, তার মধ্যে একটি হচ্ছে শ্মশানে ধ্যান বা ভাবনা করা। কিন্তু কাজটা মোটেও সহজ নয়, তার জন্য পরিপূর্ণ শীল বা নিয়ম কানুন মানতে হয়, এবং বৌদ্ধ ভিক্ষু হতে হয়। আমার কাজিন ধ্যানের কয়েকটি ধাপ শেষ করে ঠিক করলেন শ্মশানে ধ্যান করবেন। তার কথা শুনে ওই গ্রুপের আরেকজন বললেন, আমিও করব, কিন্তু তার জন্য গুরুর অনুমতি লাগবে। গুরুর কাছ থেকে যখন অনুমতি নিতে গেলেন, তখন তাদের প্রস্তাবে রাজি না হয়ে তিনি বললেন, এই কাজ তোমাদের পক্ষে সম্ভব নয়, তোমরা পারবে না, যেহেতু শ্মশানে অনেক খারাপ আত্মা, ভূত প্রেত এগুলো থাকে, তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হয়, নয়তো তারা রাস্তায় বাধা সৃষ্টি করে এবং ক্ষতি করে। সেজন্য তাদের গুরু অনুমতি দেননি। অনেক বোঝানোর পরেও যেহেতু রাজি করানো গেল না, তাই তারা দুজন মিলে অবাধ্য হয়ে অনেক দূরে একটি শ্মশানে ঠিক করে নেয় ধ্যান করার জন্য। সবকিছু ঠিক মতো রেডি করে ধ্যান করতে বসলো। যেমন কথা তেমন কাজ। প্রথম দিন রাতের বেলায় তারা ধ্যান শুরু করলো। পরের দিন সকালবেলা আমার কাজিনের সাথে থাকা বৌদ্ধ ভিক্ষুটি বলল, আমি এখানে আর ধ্যান করব না, চলো এখান থেকে চলে যাই। ওনার কথা শুনে মনে হচ্ছিল একটা প্রবলেম হয়েছে ওনার সাথে। তখন আমার কাজিন বলল, না, আমি আমার কাজ শেষ না করা পর্যন্ত যাব না। আমার কাজিনকে অনেকে বোঝানোর পরেও যখন ও রাজি হচ্ছিল না, তখন ওই বৌদ্ধ ভিক্ষুটি বললেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, বলে তিনি চলে গেলেন। আগেই বলেছিলাম, ধ্যান ঠিকঠাক মতো করতে পারলে ভালো। ধ্যানে অনেক উপকার আছে, আর নয়তো পাগল বা স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তবে সেক্ষেত্রে খারাপ হওয়ার পক্ষে
2% মাত্র হয়। ঠিক দ্বিতীয় এবং তৃতীয় দিন ধ্যানের পর তার সাথে কি হলো জানি না, তবে তিনি যে সুস্থ স্বাভাবিক নেই সেটা বোঝা যায় তার আচরণে। তিনি একা থাকতে পছন্দ করতেন, একা একা কথা বলেন, এক জায়গায় থাকেন না, সবকিছু এলোমেলো হয়ে গেল। এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর আমার মা এক তান্ত্রিকের কাছে তাকে নিয়ে যান এবং তাকে সবকিছু খুলে বলেন। ফলে তান্ত্রিক বলেন ওকে অনেক পাওয়ারফুল কোন একটা আত্মা ওর উপরে ভর করেছে এবং আমার পক্ষে তাকে আটকানো সম্ভব নয়। আপনি একটা কাজ করুন, ওকে বান্দরবানে নিয়ে যান, ওখানে বড় বড় তান্ত্রিক আছেন, তাদেরকে পাবেন। ছেলেটির মা তখন চিন্তা করলেন বান্দরবানে নিয়ে যাওয়া আসা আবার থাকা অনেক সমস্যা, তাই যদি বাড়িতে আনা যায় তবে ভালো হয়। তাই তো ছেলেটির দুলাভাইকে ফোন করলেন। তখন ছেলেটির দুলাভাই বললেন আমাদের এখানে সিলেটে একটা নামকরা তান্ত্রিক আছে, কথা বলে দেখি। পরে তিনি বললেন হ্যাঁ তিনি পারবেন, তবে কিছু জিনিসপত্র জোগাড় করতে হবে। তার ছিল 7টি ডিম, 7টি আপেল, 7টি লাল ফুল, 7টি কলস, 7 কেজি চাল আর অনেক কিছু ছিল, এখন আমার ঠিক মনে পড়ছে না। তান্ত্রিকটা বললেন আমার কাজটা হবে 2 ধাপে, সকালে এবং রাতে। সেদিন মঙ্গলবার ছিল। আমরা অনেকে দেখতে গেলাম। দেখলাম পুজোর আয়োজন করা হয়েছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর পুজো শেষ করে বললেন পুজোর উপকরণগুলো নদীতে ভাসিয়ে দিতে। এবার মূল কাজ হবে রাত্রে। ঘড়িতে ঠিক রাত 8টা বাজে। তান্ত্রিক 1 গ্লাস পানি নিয়ে তার সহকারীকে বললেন আমি যদি অজ্ঞান হয়ে যাই পানি ছিটিয়ে জ্ঞান ফিরাবা। আর একটা তাবিজ ছেলেটির দুলাভাই তার হাতে দিয়ে বললেন আপনি এটা সাথে রাখবেন, আর ছেলেটি অর্থাৎ আমার কাজিন যেদিকে যায় তার সাথে থাকবেন। বাইরে থাকা লোকগুলোকে বললেন আপনারা কেউ বাড়ি থেকে বের হবেন না। পরে তারা 3 জন একটা রুমের মধ্যে ঢুকে রুম আটকে দিলেন। আমরা পাশের রুমে অপেক্ষা করছি কি হয় দেখার জন্য। কিছুক্ষণ পর দুপ 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 করে 2টো শব্দ শোনা গেল। বুঝতে পারলাম জিন হাজির হয়েছে। ঘন্টাখানেক পর দেখলাম চিত্রটা পাল্টে গেল। একটু আগে দেখা আকাশের চিত্রটা পুরোই উল্টো। মনে হচ্ছে এখনই ঝড় তুফান শুরু হয়ে যাবে, সবকিছু তছনছ করে ভেঙে পড়বে, ঘরের চালের টিনগুলো উড়িয়ে নিয়ে যাবে। বাঁশঝাড়ের দিকে জানালা দিয়ে দেখলাম বাঁশঝাড়ের বাঁশগুলো একবার মাটিতে শুয়ে পড়ছে আর একবার ওপরের দিকে উঠছে। সবার মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে। 15-20 মিনিট পর সবকিছু স্বাভাবিক হয়ে গেল। ঘড়িতে রাত 10টার মতো হবে। তখন দরজা খোলার আওয়াজ পেয়ে জানালা দিয়ে দেখলাম আমার কাজিন সামনে, পেছনে তার দুলাভাই, তার পেছনে তান্ত্রিক দৌড় দিলেন। বাড়ি থেকে বের হয়ে উঠান, তারপর পুকুর। সেই পুকুরে আমার কাজিন লাফ দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে তান্ত্রিক তার হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে সেই পুকুরে লাফ দিলেন। কয়েক সেকেন্ড পর আমার কাজিন পুকুরের ওই পাড়ে উঠে দৌড় দিলেন এবং পেছনে তার দুলাভাইও দৌড়াতে লাগলেন। কিন্তু তান্ত্রিক তো ওঠার কোনো নাম নেই। 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট হয়ে গেল, কিন্তু কোনো খবর নেই। সবাই মনে করলেন কোনো বিপদ হয়নি তো। ঘড়িতে আনুমানিক 10টা থেকে রাত 11টা, 10টা 11 মিনিট পরে, ঘড়িতে আনুমানিক 10 থেকে 11 মিনিট পরে হাতে জ্বলন্ত মোমবাতি হাতে তান্ত্রিক পুকুর থেকে উঠে আসলেন। তারপর ছেলেটির দুলাভাই ছেলেটিকে নিয়ে আসলেন। তান্ত্রিক সহ ছেলেটিকে নিয়ে আবারও রুমের ভেতরে ঢুকলেন। 0.5 ঘন্টা পর তান্ত্রিক রুম থেকে বের হয়ে বললেন এখন বিপদমুক্ত, আপনারা একটা ডাক্তার ডাকুন, আমার কাজ শেষ। তান্ত্রিককে অবশ্য ছেলেটির দুলাভাই কয়েকটি প্রশ্ন করেছিলেন, যেমন আপনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন কেন, বাইরে ঝড় তুফান কেন, পুকুরে অনেকক্ষণ ছিলেন, খারাপ কিছু ছিল তার পরাজয়, ডুবেছিলেন তার কারণ কি। তান্ত্রিক বললেন আমার সাথে 2টো জিন, ও আমার শক্তির চেয়ে খারাপ আত্মার শক্তি কম ছিল না, কিন্তু সে খারাপ তাই তার পরাজয়। বাইরে ঝড় তুফান ছিল যাতে ডিস্টার্ব করা যায়। পুকুরের ঘটনা তিনি বলেন নাই। পরে জানতে পারলাম গ্রামে অবশ্যই কোথাও ঝড় তুফান কিছুই হয়নি। এখন অবশ্য আমার কাজিন সুস্থ, তার কোনো সমস্যা নেই। এই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন, সবাই ভালো থাকুন এটাই কামনা করি। ভূত এফএম আজীবন থাকবে এটাই আশাবাদী। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, পাঠিয়ে দেব। আমরা আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। আমার কাছে এই স্টোরিটার সবচাইতে অদ্ভুত যে ব্যাপারটা লেগেছে সেটা হচ্ছে তান্ত্রিক একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে পুকুরে ডুবেছিলেন। যখন তিনি উঠে আসলেন তখন তিনি জয়ী, এবং যে অপশক্তি সে পরাজিত, এবং তার হাতের মোমবাতিটি তখনও জ্বলজ্বল করছিল। অদ্ভুত ঘটনা। যাই হোক, একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramin 4.
ওয়েলকাম ব্যাক। দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও 88 FM। আমি রাসেল আছি সাথে, এবং দেখতে পাচ্ছি ভূত FM যে পেজটা রয়েছে সেই পেজে আপনারা অনেকে লিখছেন। হাই রাসেল ভাই, আমি শুনছি খুলনা থেকে। আরাফাত বুলবুল লিখেছেন। আচ্ছা, সেই রকম আশরাফুল খান লিখেছেন। শাহিন মুসাব্বির আমাদের লিখেছেন যে অন্ধকারে শুনছি, এবং তিনি আছেন এখন ফকিরাপুল, সেখান থেকে শুনছেন। শাহরিয়ার শোভন আমাদের শুনছেন। ফার্স্ট যে ঘটনাটা সেটা তাদের কাছে খুব দারুণ লেগেছে। সজীব আবরার লিখেছেন আই লাভ ভূত এফএম। এস কে আলিফ লিখেছেন আই লাভ ভূত এফএম। আরজু হাসান রাজু আমাদের লিখেছেন ভালো লাগছে। অপু আহমেদ লিখেছেন একটা শুনছি রাসেল ভাই। আমাদেরকে অভি লিখেছেন লাভ ইউ ভূত এফএম, নাইস স্টোরি। আমাদেরকে দেখতে পাচ্ছি মাসুক খন্দকার সবুজ, তিনি অ্যাপ দিয়ে শুনছেন। অ্যাপের সাউন্ডটা হাফ করা আছে, ভালো লাগলে ফুল করে ফেলবেন। মিসবাহ উল ইসলাম আমাদের লিখেছেন মনিরামপুর থেকে তিনি শুনছেন। শিহাব সরকার লিখেছেন উপস, আবার অনেকদিন পর ভূত এফএম। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে আচ্ছা, তিনি হচ্ছে এখন মাঝখানে তিনি অনেকদিন শুনছিলেন না। ওয়েলকাম ব্যাক শিহাব সরকার, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পাবো। সাব্বির খান সিজান আমাদের সঙ্গে আছেন। মোহাম্মদ রকিবুল ইসলাম রকি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্পন্দন স্বপ্নহীন স্বপন। ভূত এফএমের নিয়ে তার বেশ কিছু অবজেকশন আছে, সেই অবজেকশন গুলো আমাকে একটু প্লিজ জানাবেন, এবং আপনি স্পেসিফিক করে মানে স্পেসিফিক্যালি কোন জিনিসগুলো সেটা আপনি অবশ্যই জানাবেন। ডেফিনেটলি উইল টেক কেয়ার অফ ইট। আমাদের কাছে রফিদ লিখেছেন জাস্ট অসম। আমাদেরকে নাইম লিখেছেন, নাইম হোসেন জয়, যে খুব ভালো লাগছে। তাজ মাসা আমাদের লিখেছেন যে আমি প্রথম কমেন্ট করলাম, পড়ে দেবেন প্লিজ। আমাদের সঙ্গে রেডিও ফুর্তি যে পেজটি রয়েছে সেই পেজে দেখতে হচ্ছে মিরপুর শেওড়াপাড়া থেকে শুনছেন অসহায় জীবন। কেন ভাই আপনি অসহায়? জয় বিশ্বাস অজয় আমাদের লিখেছেন হ্যালো। আমাদেরকে মেঘ বালিকা সিনথিয়া লিখেছেন দিস show is awesome, great, best, horrific, terrific, fearsome, scary, মানে যত রকমের আছে, horrible and terrible. এবং I have fallen in love with both of them. Thank you মেঘ বালিকা সিনথিয়া, এবং আশা করছি রেগুলার আপনাকে পাবো। শাকিল অন্তর আমাকে লিখেছেন। আমাদের সঙ্গে আছেন এমডি মেহেদি হাসান, রামপুরা থেকে শুনছেন তিনি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ফারদিন জিহাদ। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তানভীর হোসেন, এবং সিরাজগঞ্জ থেকে তিনি শুনছেন। শাকিল অন্তর আমাদের সাথে আছেন মাহমুদ আকাশ। এছাড়াও নুসরাত মুর্শেদ আমাদের সঙ্গে আছেন, চট্টগ্রাম থেকে শুনছেন তিনি। মোহাম্মদ চৌধুরী নাটোর, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাসেল ওয়াহিদ, অ্যাপ দিয়ে শুনছেন গোপালগঞ্জ মুকসুদপুর থেকে, এবং তার ভলিউম ফুল দেয়া আছে দেখতে পাচ্ছি যে স্ক্রিনশটটা। মাহি আখতার আমাদের সঙ্গে আছেন, কেমন আছেন? বগুড়া থেকে শুনছেন তিনি। আকাশ নীল, হালকা শীতের রাত, ভয়ের জগতে প্রবেশ করলাম লিখেছেন আকাশ নীল। জয় বিশ্বাস অজয়, এছাড়াও এম হাসিফ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন তাহিয়া তানজিম ইভা, যশোর থেকে শুনছেন তিনি। আপনাদের যশোরের ঘটনা দিয়ে শুরু করেছি আজকের এপিসোডটি। শাহরিয়া টনি আমাদের সঙ্গে আছেন। এ আর ইমরান ভুঁইয়া, এছাড়াও তৌফিক হাসান, শাহেদ আহমেদ, জাকারিয়া আহমেদ, মোহাম্মদ সোহান, নাসিম মেহেদি, আসফি হাসান, সৌরভ মেহরা, বাদল সরকার, সবুজ, রিয়াদ। এছাড়াও আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি নির্মল রয়, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছেন নিঃশব্দ আতিক। সমর চন্দ্র দে ময়মনসিং থেকে অ্যাপ দিয়ে শুনছেন, এবং তিনি সেটা স্ক্রিনশট দিয়েছেন। হ্যাভ একটু বেশি, মানে মোটামুটি ভালো সাউন্ডে শুনছেন তিনি। হাঙ্ক রাজু আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এ আর রিপন এসপি, এবং তিনি ভূত এফএম প্রায়ই শোনেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি সরজিৎ চক্রবর্তী আমাদের সাথে লিখেছেন যে এবার এইটার ফ্রিকোয়েন্সি কত তিনি জানতে চেয়েছেন। আচ্ছা, আপনারা অ্যাপ দিয়ে শুনছেন, এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 88 FM। আমাদের সঙ্গে বাসুদেব হানি আছেন। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি লাকি বয়, পারভেজ সহ আরো অনেকে। আমরা চলে যাব সেকেন্ড ঘটনায়। আমাদের সেকেন্ড অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনাটা একটু ব্যতিক্রম এই জন্যই বলতেছি যে এই ফ্যামিলিটা পুরাটাই তারা এখন আছেন, এমনকি তাদের সবাই বর্তমানে জীবিত, এবং ঘটনাটা মানে গুরুত্ব বহন করে বুঝাই আমি তাদের ফ্যামিলি কারো নাম বলতে চাচ্ছি না।
আমি ঘটনাটা বলতেছি কোথায় এবং কি কোন এলাকা সেটা বলে দিচ্ছি, তাতেই এতটুকু হয়ে যাবে। আমি টাঙ্গাইলের জেলার শহরের গড়াশিন এরিয়ার ঘটনা। জি, আমরা ঘটনা শুনি। তো ঘটনাটা হচ্ছে এমন যে একটা ফ্যামিলির মানে 3টা ব্যক্তির উপর অলরেডি জিন পজেস্ট করে যাচ্ছে। তো এক পর্যায়ে তো ওই বাড়ির যে মানে গৃহকর্ত্রী মহিলা, উনি তার স্বপ্নে দেখলেন যে ওই বাড়িতে গুপ্তধন আছে, একাধিক আচ্ছা। গুপ্তধন আছে। তো রাসেল ভাই গুপ্তধন থাকাকালীন স্বপ্ন পাওয়ার পর ওই মহিলা গুপ্তধনের একটা নেশায় পড়ে যায় যে গুপ্তধনটা তাকে পেতেই হবে। তো সেই হিসাবে সে ওই স্বপ্নে দেখে, এমনকি দেখার ইচ্ছা করে প্রতিদিন গুপ্তধনের একটা আকাঙ্ক্ষা নিয়ে সে রাত্রে ঘুমোতে যায়। তো পরের দিনও সে স্বপ্ন দেখে যে গুপ্তধন তাকে দেখানো হচ্ছে। তার মনের মধ্যে একটা বিশ্বাস জন্মায় যে স্বপ্ন শুধু এটা স্বপ্ন না, কারণ আমি একাধিকবার দেখতেছি, আমাকে দেখানো হচ্ছে, তো আমি আমার আকাঙ্ক্ষাকে আরো শক্তিশালী করি। তো সে এইভাবে যেতে যেতে স্বপ্নটাকে তাকে গুপ্তধন দেখানো হচ্ছে, এমনকি বলা হচ্ছে তোমাকে এটা দেওয়া হবে। তো এক পর্যায়ে স্বপ্নে বলা হয় যে তোমাকে এই গুপ্তধন পেতে হলে একটা কন্ডিশন ফুলফিল করতে হবে। কন্ডিশনটা কি? যে তোমার যে কোনো একটা সন্তানকে আমাদের দিতে হবে, আমরা তাকে নিয়ে নেব, বিনিময়ে তুমি গুপ্তধন পাবা। তো এই স্বপ্নের কথা এই মহিলা আর কারো কাছে শেয়ার না করে ওনার হাজবেন্ডের সাথে শেয়ার করে। তো একটা পর্যায়ে এরকম মানে যোগাযোগের এক পর্যায়ে তো তারা হাজবেন্ড ওয়াইফ ডিসিশন নেয় যে তারা গুপ্তধনটাকে কালেকশন করবে। তো সেই সিদ্ধান্তের উপর বেসিস করে ওই তারা তাদের ছেলেটাকে মানে জিনদেরকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সো এই পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরে তারা গুপ্তধনটা পেয়ে যায়। পেয়ে যাওয়ার পরে তাদের পরিবারের চরম উন্নতি, একাধিক দিক থেকে ব্যবসা, একাধিক থেকে অর্থ প্রাপ্তি এবং অর্থ সমৃদ্ধি যাকে বলে, যেটা সমাজে মানে সবার চোখে পড়ার মতো একটা অবস্থায় তারা চলে যায়। আচ্ছা। কিন্তু ইন দ্য মিন টাইম হঠাৎ করে তার বড় ছেলে, নামটা বলছি না, তো তার বড় ছেলে একদিন হারিয়ে যায়। সমাজে মানে গ্রামের সবাই জানে যে ছেলেটা হারিয়ে গেছে, এমনকি তার বাবা মা এটাই প্রচার করে যে না আমাদের সন্তানটা হারিয়ে গেছে, কিন্তু তারা জানে যে তাদের সন্তানটাকে তাদেরকে যারা গুপ্তধন দিচ্ছে তারা নিয়ে গেছে, কিন্তু এটা তারা সমাজের সবার কাছে গোপন রাখে। এই তো এইভাবে চলতে থাকে কিন্তু একটা পর্যায়ে যে তাদের ব্যবসা যখন খুব বাড়বাড়ন্ত হয়ে যায়, তাদের পাশের যে শরিক মানে তাদের বংশের অন্য শরিকরা এই অনুসন্ধান শুরু করে, কারণ তারা জানে যে তাদের পরিবারের মধ্যে গুপ্তধন আছে। এই কথাটা সবাই জানে, কারণ তাদের দাদা জিনের করতো, জিনের সাধন করতো, এমনকি জিন বশ করছিল। এই জিন বশ করে সে কিছু গুপ্তধন তাদের ফ্যামিলিতে তাদের সীমানায় এনে মানে সংরক্ষিত করছিল। এই অবস্থায় এই কথাটা যখন তাদের আগে জানা ছিল, আর এই বিষয়টা এত সমৃদ্ধি পারো না, তারা এই বিষয়টা জানার চেষ্টা করে। এখন কোনো না কোনো ভাবে তারা জেনে যায় যে তাদের বড় ভাই মানে বড় কাজিন এই গুপ্তধনটা পেয়ে গেছে, আর বিনিময়ে তার সন্তানকে তারা মানে ট্রান্সফার করছে। তো এই পর্যায়ে তাদের শরিকরাও এই গুপ্তধন পাওয়ার জন্য যা করা দরকার সেরকম ভাবে চেষ্টা শুরু করে দেয়। একটা পর্যায়ে তারাও অনেকটা এগিয়ে যায়, কিন্তু এই যখন এই কথাটা যখন ফ্লাশ হয়ে যায়, তখন ওই ফ্যামিলির সবচেয়ে মানে 3 ছেলে, বড় ছেলে তো তারা জিনটা নিয়ে গেছে, ছোট ছেলেকে উন্মাদ হয়ে যায়। তো উন্মাদ হয়ে যাওয়ার পর থেকে ওই ফ্যামিলির যত উন্নতি ছিল সব আস্তে আস্তে মাইনাসের দিকে যাইতে থাকে, তাদের সকল সম্পত্তি আস্তে আস্তে তারা লস করতে থাকে। আর ছেলেটার উন্মাদনা এতটা পর্যায়ে পৌঁছে যে সে শরীরে কোনো কাপড় চোপড় রাখতে চায় না। তো এই ছেলের ট্রিটমেন্টের জন্য সে আমাদের টাঙ্গাইলে নাম করে এক বুজুর্গের কাছে যায়। তো বুজুর্গের কাছে যাওয়ার পরে সেই বুজুর্গ যখন বিষয়টাকে অনুসন্ধান করে দেখে, তখন সে দেখে যে এই জিনরা যেহেতু ওই গুপ্তধনের বিষয়টা ফ্লাশ হয়ে গেছে, সেহেতু তারা এর মানে বদলা স্বরূপ এই ফ্যামিলিটাকে অ্যাটাক করছে। তো সে বুজুর্গ জিনদের সাথে যোগাযোগের এক পর্যায়ে জিনরা বলে যে আমাদেরকে যে বাধ্য করছিল ওদের দাদা,
উনি আমাদেরকে যে পরিমাণ অত্যাচার করে আমাদের দ্বারা কাজ করিয়ে নিচ্ছে, আমরা তাকে কিছু বলতে পারি নাই, সে তো আল্লাহর কাছে চলে গেছে, এখন আমরা তার শোধ নিব। এই শোধের জন্য তার বড় ছেলেকে আমরা নিয়ে নিচ্ছি, এই ছোট ছেলেকে তো উন্মাদ করবোই করবো, এই পুরো ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেব। তো এই অবস্থায় এমন একটা অবস্থা হয়ে যায়। তো তখন ওই ফ্যামিলির মহিলা এবং যে যারা গুপ্তধন পাইছিল তারা বললো যে আমাদের আর কিছু প্রয়োজন না, আপনি আমাদের ছেলেটাকে সুস্থ করে দেন। বুজুর্গের কাছে বললো, তখন বুজুর্গ বললো যে হ্যাঁ আমি সুস্থ করে দেবো, তোমরা এই সিস্টেমটা ফলো করো। তো ওই দিন রাত্রে থেকে ওই মহিলা আবার স্বপ্ন দেখে গুপ্তধন। তখন সে বলতেছে যে তুমি ওই লোকের কাছে আর যাবা না, তোমরা এই গুপ্তধন আবার পাবা, তোমার সন্তানও সুস্থ হয়ে যাবে। সেই মহিলা আবার গুপ্তধনের নেশার পরে সে আবার গুপ্তধন পাওয়ার অতীতে যে আমল করছে সে আমল কন্টিনিউয়াস করতে থাকে। এর এক পর্যায়ে যে সে যখন গুপ্তধন পাবে ওই সময় একটা কুকুর তার টিনের ঘরের মাটির মেঝেতে একটা গর্ত করে সেই কুকুরটা ওইখানে মানে বাসা করে, এবং কি মাগরিবের আজানের সময় সে কুকুরটা এত মানে চিৎকার শুরু করে মাটির গর্তে নিজেকে লুকিয়ে ফেলে। এই একটা অবস্থা হওয়ার পরে তার মেজ ছেলের প্যারালাইসিস হয়েছে, মানে সে কথা বলতে পারে, মানে বুকের উপর পর্যন্ত তার ওকে আছে, কিন্তু বুক থেকে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। তারপরে তো এই অবস্থাতে সে আবার তার বুজুর্গের কাছে যায়। তখন বুজুর্গ বলতেছে আমি তো বলছি যে তোমাকে কন্ডিশন দিচ্ছে যে আমরা ওদেরকে ভালো করে দেব, ওরা আমাদের ডিস্টার্ব করবে না, কেন তোমরা আবার নতুন করে গুপ্তধনের প্রাপ্তির লোভ করতেছো, চেষ্টা করতেছো। তখন তো ওরা অবাক যে এই কথা তো আমরা বুজুর্গকে বলি নাই, তাহলে জানলো কিভাবে? তখন বুজুর্গ বলছে ওদের সাথে আমার কথা হয়েছে, তোমরা যদি গুপ্তধনের এই লোভটা না ছাড়ো তাহলে এরা আবার তোমাদেরকে ক্ষতি করবে। তখন তারা বুজুর্গকে বললো যে আপনি যেভাবে পারেন এটার একটা সমাধান দেন। তখন বুজুর্গ বললো যে ঠিক আছে, এই গুপ্তধনের ব্যাপারে তোমাদের কি মানে তোমরা তোমাদের উপর যে টর্চার করা হয়েছে টর্চারে তোমরা কি মানে সমাধান কি দাও? তখন জিনের তরফ থেকে বলা হয় যে আমরা আমাদের উপর যে টর্চার করছে তারা আমরা ফল নেব, কিন্তু আমরা গুপ্তধনের ব্যাপারে কিছু দেব না। তখন তারা বলতেছে যে ঠিক আছে, তাহলে আমরা মেনে নেব। এখন আপনি এক কাজ করেন যে এই যে ছোট ছেলে যে উন্মাদ হয়েছে একে আপনি ট্রিটমেন্ট করবেন না। তখন বুজুর্গ বললো যে আমি ট্রিটমেন্ট করব না, তোমাদের কথা দিলাম, কিন্তু তোমরা যে বড় ছেলেটাকে নিয়ে গেছো তাকে তোমাদের রিটার্ন দিতে হবে। তখন তারা বলে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না বড় ছেলেকে দেওয়া। তো এই অবস্থায় সে বড় ছেলেকে তখন বুজুর্গ বলতেছে যেহেতু তোমরা বড় ছেলেকে রিটার্ন দিতে পারবো না, তাহলে তোমাদের পানিশমেন্টের কোনো তোমরা দায়িত্ব আমরা নিব না। তখন তারা একটা মিউচুয়ালে আসে যে তাহলে আমরা গুপ্তধনও দিব না। এই অবস্থায় তারা বলে যে ঠিক আছে, ওকে, আমরা বড় ছেলেকে নিচ্ছে, আমরা আমাদের প্রায়শ্চিত্ত পেয়ে গেছি, তাহলে এরা যেন আর কখনো গুপ্তধনের কোনো ইচ্ছা বা চাহিদা না করে। এটাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি কতগুলো কমেন্টে, এবং আপনারা ফেসবুকে কমেন্ট গুলো করেছেন, এবং অসীম মিত্র আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন আর যে রুবেল ইসলাম, এছাড়াও সুদেব ঘোষ আমাদের সঙ্গে আছেন, এফটি নাজমুল রাজ আমাদের সঙ্গে আছেন, নীলপরি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, নাসিম খান, অনিক সেন আমাদের সঙ্গে আছেন আশরাফুল মাহমুদ অ্যাশ, এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আরো অনেকেই এই মুহূর্তে কিন্তু আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জে এস খান জয়, এবং আমাদের সঙ্গে ইয়াসিরাত জাহান আছেন আমাদের সঙ্গে আছেন নীরব রাজকুমার, আমাদের সঙ্গে আছেন মাসুদ, এছাড়াও বিপ্লব রয় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আনিশা রহমান, এছাড়াও এমডি আলী শিপন, হিমান বিশ্বাস যশোর থেকে শুনছেন তিনি আমাদের সঙ্গে আছেন, খান মাসুদ রানা আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে, এবং তিনি বলছেন যে রাসেল ভাই আপনার সাথে অনেকে রাগ করছে, আমি বেলজিয়ামে থাকি, আমি আপনাকে বারবার SMS করি কিন্তু আপনি কোনো SMS পড়েননি, এই যে আমি পড়ে ফেললাম, কিন্তু সবগুলো পড়া সম্ভব না, সেটা আপনি জানেন যে অনএয়ারে পড়া সম্ভব না। অনএয়ারে আপনি তো দেখছেন, আপনি ফেসবুকে যেহেতু আছেন, যতগুলো কমেন্ট আছে সেই কমেন্টগুলো যদি সবগুলো পড়ি তাহলে খুব মুশকিল হয়ে যাবে। এছাড়াও আর যে রাসেল ভাই বরিশাল থেকে শুনছি, ওকে লিখেছেন মেহেদি হাসান, অদৃশ্যের প্রাচীর আমাদের সঙ্গে আছেন, সিলেট থেকে শুনছেন তিনি, এছাড়াও সৌদি আরব থেকে শুনছেন, নামটা
বোঝা যাচ্ছে না কি লিখেছেন আপনি। সম্ভবত সাইলেন্ট কিলার লিখেছেন। শরীফুল ইসলাম শাওন, শরীফুল আলম শাওন আমার সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আশরাফুল আচ্ছা, তিনি হচ্ছে অ্যাপ দিয়ে শুনছেন। ইমরান খান সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে ইন্ডিয়া থেকে শুনছেন জিয়ারুল ইসলাম, এবং তিনি বলছেন যে আর কি কেউ আসবে আছে। আই লাভ বাংলাদেশ, আই লাভ ভূত এফএম। এবং খুব ভালো লেগেছে যে এই কমেন্টটার নিচে আবার বাংলাদেশ থেকে যারা শুনছেন তাদের মধ্যে একজন কমেন্ট করেছেন যে থ্যাঙ্কস ব্রো। তো এই যে একটা মেলবন্ধন, সমস্ত পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষায় কথা বলেন বা বাংলা ভাষা বুঝতে পারেন, তারা একটি জায়গায় একসাথে হয়ে এই যে ভয় পাওয়া বা কিছুক্ষণ সময় 2 ঘন্টা সময় একসঙ্গে থাকা, এটা একটা অন্য রকমের অনুভূতি, কিন্তু এটা অন্য রকমের ব্যাপার। পৃথিবীর সবকিছু ভুলে গিয়ে এই 2 ঘন্টা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ একসঙ্গে শুনছেন, এবং এটা যে কত বড় পাওয়া, এটা আসলে বুঝিয়ে বলা, মানে আমার হয়তো ওই পরিমাণ ভাষা জ্ঞান নেই যে আপনাকে বুঝিয়ে বলবো, বাট অনেক আনন্দের ব্যাপার। আবিদা খানম জ্যোতি আমাদের সাথে লিখেছেন যে কমেন্ট পড়েন না কেন ভাইয়া, এই তো পড়ছি। বিসর্জন আমাদের সঙ্গে লিখেছেন অলিপুর থেকে। এছাড়াও নূরে আলম আমাদের সঙ্গে আছেন শেষ বিকেলের সূর্য, আমাদের সঙ্গে আছেন আরিয়ান আহমেদ তাকিম, আমাদের সঙ্গে সুলতান রাজু, আর আছেন আমাদের সঙ্গে প্রান্ত। এছাড়া আমাদের সঙ্গে আছেন জান্নাত, আছেন আমাদের সঙ্গে সাইমন স্যাম, মেঘ বালিকা সিনথিয়া আছেন আমাদের সঙ্গে, আছেন বাসুদেব। এছাড়াও আরো অনেকে আমাদের সঙ্গে আছেন। বাসুদেবের কাছে দ্বিতীয় যে ঘটনাটি, সেই ঘটনাটি খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয়নি। আচ্ছা, এটা বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার, আমরা বলেই দিই সবসময়। এমডি খালিদ হাসান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাইনুল রাজন, এছাড়াও দিয়াস আমাদের সঙ্গে আছেন, ফারজানা তুলি আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। আপনি যদি থাকতে চান চলে আসুন আমাদের পেজে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আমাদের সঙ্গে যদি আপনি আপনার ঘটনা বা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চান, বা আপনার জানা কোনো কারো এক্সপেরিয়েন্স যদি আপনি শেয়ার করতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা টুকে রাখুন বা লিখে রাখুন বা মাথায় রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আমাদের সঙ্গে আইরিন আক্তার আঁখি বলছেন 1 সপ্তাহ পরে আবারও লাইভ শুনছি, পুরো 2 ঘন্টা থাকবো। অল দ্য বেস্ট রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। অগোছাল্লা রোমান আমাদের সঙ্গে আছেন, আরমান আহমেদ আমাদের সঙ্গে আছেন সৌরভ। তান্ত্রিকের ঘটনাটা ভালো লেগেছে, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। আমি খুব ভয় পাচ্ছি, তারেক হুসেন লিখেছেন। যাই হোক, আমরা ছোট্ট একটা বিরতি যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি FM. The night comes alive with Graminphone. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি চট্টগ্রাম থেকে রাজিয়া বলছি। আমি চট্টগ্রাম রাজপথের একজন শিক্ষানবিশ আইনজীবী। আমার আজকের ঘটনাটা আমার নানির সময়কার একটি ঘটনা, আমার মায়ের মুখ থেকে শোনা। আমার নানা ভাইরা তখন নিজেদের এলাকায় একমাত্র সম্ভ্রান্ত পরিবার হিসেবে বেশ পরিচিত। আমার নানা ভাইরা আছেন অনেক জমি জমা থাকায় সারা বছরই দেখাশোনার কাজের জন্য নতুন নতুন লোক নিয়োগ দেওয়া হতো। আজকের ঘটনা সেরকম নিয়োগপ্রাপ্ত একজনের সাথেই ঘটা। উনি সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত হলেও পরবর্তীতে আমার নানার পরিবারের একজন নিয়মিত সদস্য পরিণত হন। ওনার দায়িত্ব ছিল গরুর গোয়ালের দেখাশোনা করা, জমির কাজে অন্যদের সহায়তা করা, বাড়ির বাজারের সহায়তা সহ বাড়ির বাইরের কাজগুলো করা। ওনার নামটি বলে রাখি মোজাম্মেল। ঘটনার দিন আমার নানা যান মাগরিবের নামাজ পড়ছিলেন, আর মোজাম্মেল বাবা নিত্যদিনে গরুর গোয়ালের যাওয়া কাজ সেগুলো করার জন্য গোয়ালের দিকে রওনা হলেন। আমার মা পাশের ঘরে বসে পড়ছিলেন। নানিজারও নামাজ যখন অল্প বাকি, হঠাৎ নানিজার মাকে ডেকে বললেন, মানে দেখতো মোজাম্মেল কোথায়? আমি তো নামাজে পড়তে পারছি না। আমাকে বারবার বলছে মোজাম্মেলের খবর নিতে, তার নাকি বিপদ। মনে রাখি, আমার নানি আগে থেকেই এমন কিছু জেনে যেতেন, তবে কিভাবে জানতেন তা তিনি কখনোই কারো কাছে বলেননি। যাক, সে কথা মূল ঘটনায় আসে। আমার নানির উৎকণ্ঠা দেখে আমার মা মূল ঘর থেকে মোজাম্মেল মামাকে ডাকতে শুরু করেন, কিন্তু তারপর সাড়া পাওয়া গেল না। অনেকক্ষণ ডাকাডাকির পর নানি বললেন, চল মা, যেতে হবে। দেখে আর লাভ হবে না। তারপর একটা হারিকেন হাতে নিয়ে মাকে সাথে করে গোয়াল ঘরের দিকে রওনা হলেন নানি যান। গোয়াল ঘরের কোনো কাজ তখনও হয়নি, কারণ গোয়াল ঘরে গিয়ে নানি ও মা দেখলেন গরুর খাবার প্রস্তুত, কিন্তু খাওয়ানো হয়নি। অথচ মোজাম্মেল মামা গোয়াল ঘরে নেই। গোয়ালঘর থেকে একটু দূরেই গাছপালায় ঘেরা একটি বিশাল পুকুর ছিল। পুকুরটি অবশ্য এখনো আছে। পুকুরের পাশে আসতেই হাতের হারিকেনটি প্রচন্ড বাতাসে নিভে গেল। সাথে সাথে নানি যান দোয়া দৌড় করা শুরু করলেন। মা তো ভয়ে অস্থির, কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলেন না।
হঠাৎ বাতাস থেমে গেল এবং প্রচন্ড শব্দে উপরে কিছু একটা পড়লো। মা ভাবলো তাল গাছ থেকে তাল পড়েছে, কিন্তু নানি বললেন, মা রে, এটা তাল নয়, দোয়া দরুদ পড়। গাছ থেকে পানিতে মোজাম্মেলকে ফেলা হয়েছে। সাথে সাথে প্রচন্ড শব্দে পুকুর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি পড়তে পড়তে পুকুরের এক পাশ থেকে আরেক পাশে সাঁতার কাটতে থাকা মানুষটির কণ্ঠে বলে দিল, তিনি মোজাম্মেল। ততক্ষণে মামারা খবরটা জেনে গেছেন এবং পুকুর পাড়ে আসতে শুরু করেছেন। বাড়িতে মাদের গোয়াল ঘরের দিকে আসতে খুব বেশি সময় লাগে না। মামারা পুকুর পাড়ে এসে সবকিছু নিজের চোখে দেখলেন। আমার মেজো মামা আরবি শিক্ষায় শিক্ষিত ছিলেন, তবে সাহসটা সেজো মামার একটু বেশি। পরিস্থিতি দেখে মেজো মামা বললেন, মোজাম্মেলকে জিনে ধরেছে, পানিতে নেমে তাকে তুলতে গেলে যে যাবে তারও বিপদ হবে, তাই অন্য কোনো বিকল্প চিন্তা করতে লাগলেন। সেজো মামা বললেন, কিনারায় আসলে আমি তাকে ধরে উঠিয়ে নিব, যদি না পারি মনে হয় তবে আপনারা আমাকে পাড় থেকে টেনে ধরবেন। ততক্ষণে বাড়ির অন্যান্য পুরুষ প্রতিবেশীরা পুকুর ঘাটে এসে জড়ো হয়েছে। 2-3 বার চেষ্টা করে মোজাম্মেল মামাকে ধরতে পারলেন না সেজো মামা, এবং তখনও একইভাবে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে আওড়ে যাচ্ছিলেন। এবার সেজো মামা পাড় থেকে একটু নিচে নেমে দাঁড়ালেন। বরাবরের মতোই মোজাম্মেল মামা পাড়ার দিকে আসলেন। সাথে সাথে মামা ঘাড়ের অংশে তাকে জাপটে ধরলেন। কিন্তু মামা তুলবেন কি? মোজাম্মেল মামা সেজো মামাকে সহ টেনে নেওয়ার চেষ্টা করতে লাগলেন এবং প্রায় পানিতে নামিয়ে ফেললেন। অবস্থা ব্যাগতিক দেখে পাড় থেকে মেজো মামা সহ আরো বেশ কয়েকজন সেজো মামাকে টেনে উপরে তুলতে লাগলেন। আর সেজো মামা মোজাম্মেল মামাকে শক্ত করে ধরলেন। নিজের সাথে টেনে তিনি মোজাম্মেল মামাকে উপরে নিয়ে আসলেন। সে সময় মোজাম্মেল মামাকে 7-8 জন ঘুরে বাসা পর্যন্ত নিয়ে যেতে হলো, কারণ তার শরীরে তখন অসুরের সুখ। অথচ উনি ছোটখাটো এবং খুব বেশি স্বাস্থ্যও নেই, খুব সাধারণ একজন মানুষ। ওনাকে বাসায় নিয়ে খাটের সাথে বেঁধে ফেলা হলো, কারণ এমনিতেই ওনাকে শুয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ছিল, তার উপর এত শক্তি ধরে রাখাও যাচ্ছিল না। অদ্ভুত ব্যাপার, ওনাকে বাসায় আনার সাথে সাথে চারদিকে প্রচন্ড ঝড়ো বাতাস শুরু হয়ে গেল। টিনের ছাদ ভেঙে এখনই যেন কেউ ঘরে ঢুকে পড়বে। সে সময় সামনের কয়েকটা ঘর পাকা দালান হলেও পেছনের মূল ঘরের বেশ বড় একটা অংশ টিনের ছিল। মেজো মামা তখন যেহেতু এইসব ব্যাপার কন্ট্রোল করার মতো পাকাপোক্ত ছিলেন না, তাই বাড়ির খুব নামকরা একজন হুজুরকে আনা হলো। ওনাকে কিছু বলা হলো না এই ভেবে যদি তিনি আসতে না চান। অতঃপর বাসায় এসে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণের পর তিনি অল্প একটু চেষ্টা করে হাল ছেড়ে দিলেন। বললেন, আমাকে দিয়ে হবে না। তিনি এসব ব্যাপারে কামেল এক হুজুরের নাম বললেন এবং জানালেন খুব শীঘ্রই ব্যবস্থা করা না গেলে আজ রাতের ভেতর জিন্না মোজাম্মেল মামাকে নিজেদের সাথে নিয়ে যাবে। অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেজো মামা বাড়িতে রইলেন এবং সেজো মামা ও নানা ভাইরা সেই কামেল হুজুরকে আনার জন্য রওনা হলেন। প্রতিবন্ধী নানা ভাবে প্রতিবন্ধকতা তৈরি হওয়ার কারণে ওনারা বেশি দূর যেতে পারলেন না, বাধ্য হয়ে বাড়ি ফিরে এলেন। অগত্যা মেজো মামাই দায়িত্ব নিলেন এবং ফজরের আজান পর্যন্ত ভীতিজনক এক পরিস্থিতির মধ্য দিয়ে মেজো মামার একান্ত প্রচেষ্টায় তাকে নিজেদের কাছে ধরে রাখতে সক্ষম হলেন। পরে ভালোভাবে আলো হওয়ার পর সেই কামেল হুজুরকে আনতে গেলেন সেজো মামা। হুজুর এলেন এবং তখনও পর্যন্ত অস্থির পরিস্থিতি ফজরের আজানের পর স্থিরতা পেলেও মোজাম্মেল মামার কোনো পরিবর্তন নেই। হুজুর বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনাকে উঠিয়ে বসালেন এবং মোজাম্মেল মামার মুখ থেকেই সবাইকে শুনালেন আসলে সে সময় মোজাম্মেল মামার সাথে কি হলো, উনি কি করে সে পুকুর পাড়ে গেলেন। মোজাম্মেল মামা নিজে সে বয়ানটা দিচ্ছেন। ওনার চোখে তেল লাগিয়ে দিয়ে ওনাকে বসিয়ে রাখা হয়েছে এবং পুরো ঘটনা শোনা হচ্ছে। উনি বললেন, আমি তখন মাত্র গেলাম, আমি মোজাম্মেল মামার হয়ে এখন কথা বলছি, ওনার ভাষ্যটা হুবহু আমি উঠিয়ে দিচ্ছি। উনি বললেন, আমি জাস্ট তখন গোয়াল ঘরে গেলাম, গোয়াল ঘরে গিয়ে বালতি ভর্তি পানিতে নিয়ে বাকি কাজ শুরু করব। এমন সময় পশ্চিম দিক থেকে একটা কুকুর এলো, দেখতে কুকুরের মতো, তবে কুকুরের চেয়ে একটু বড় এবং মুখটা একটু লম্বাটে টাইপের। সে এসে আমার পেছনে দাঁড়ালো, আমি ঘুরে দাঁড়াতে আমাকে বলল মানুষের কণ্ঠে, অদ্ভুত ব্যাপার হচ্ছে, মানুষের কণ্ঠে সে বলল, এই মোজাম্মেল, তুই এখানে কি করছিস? আরে বেটা, তোর বিপদ, তুই বাসায় যা। এই বলে সে পশ্চিম দিক থেকে ছিল, দেন পশ্চিম দিকে আবার চলে গেল। মোজাম্মেল মামা যে ভাববে আমি কি দেখলাম কি শুনলাম সে সময়টা উনি আর পাননি। সাথে সাথে পূর্ব দিক থেকে একজন সুন্দরী রমণী এলেন এবং সুন্দরী রমণী বলতে আমরা যত রকমের গুণাবলী চিন্তা করতে পারি, লম্বা চুল, হাতের লম্বা সুন্দর নখ এবং অপরূপ রূপ, সবকিছুই সেই মহিলার আছে। পা পর্যন্ত চুল এবং খুব সুন্দর সাজগোজ করা, ইভেন পায়ের নুপুরটা পর্যন্ত আছে। মোজাম্মেল মামা তো অবাক, এত রাতের বেলা, মাগরিব মানে কিন্তু সেই সময় অনেক রাত। সো এই রাতের বেলা এত সাজগোজ করা একটা মহিলা ওনার সামনে এসে দাঁড়িয়ে গেছেন। দেন উনি ঠান্ডার হয়ে তাকিয়ে আছেন জাস্ট। মহিলা এসে হেসে একেবারে গড়িয়ে পড়ছেন, বলছেন, কি রে তুই এত ময়লা কাজ করছিস, চল আমার সাথে পুকুরে যাবি, গোসল করবি। বাট তখনও মোজাম্মেল বাবা পুরোপুরি সেন্সলেস হননি, বা ওনার সেন্সে এটুকু কাজ করছে যে না আমি যেতে পারবো না, আমার মালিক আছে, মালিক আমাকে বকা দিবে। তার উনি বললেন, না আমি যেতে পারবো না, আমাকে এই কাজগুলো সেরে বাসায় ফিরতে হবে।
দেন সেই সুন্দরী মহিলা খুব পিড়াপিড়ি করলো যে, দেখ তোর মালিক জানবে না, তুই আমার সাথে যাবি, গোসল করবি, আমি তোকে সুন্দর সুন্দর কিছু জায়গা দেখাবো, সুন্দর সুন্দর জিনিস দেখাবো, তারপর আবার তুই এসে তোর কাজ করে মালিকের কাছে চলে যাবি। এরপর আর মোজাম্মেল মামার মনে নেই উনি কিভাবে সে পুকুরে গেলেন, পুকুরের গাছে ওনাকে ওঠালেন, ওনার কিচ্ছু মনে নেই। উনি শুধু এটুকুই জানেন, উনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত, এই যে এখন হুজুরের সাথে কথা বলছেন, তখনও ওনার ফিল হচ্ছে উনি সুন্দর একটা বাগানে বসে আছে, ওনার চারপাশে সব সুন্দরী নারীরা ঘোরাঘুরি করছে, ওনাকে যখন যেটা চাইছে সেটা দিচ্ছে, ওনাকে নানাভাবে উৎসাহ দেওয়া হচ্ছে ওনাদের সাথে থাকার জন্য, ওনাদের সাথে থাকলে এই দেবে সেই দেবে, এই স্বর্গরাজ্যটা তার। এখানে কি আছে? কিচ্ছু নেই। এইসব করে করে জীবন চলে যাবে। নানাভাবে তাকে প্রলুব্ধ করা হচ্ছে যাতে সে এখানে আসতে আর আগ্রহী না হয় এবং তাদের সাথে ওখানেই থেকে যায়। উনি ফিল করেন নিজে ওনাকে একটা পুকুর পাড়ের উপরে বসিয়ে রাখা হয়েছে একটা গাছে। দেন হুজুর সবকিছু বুঝলেন। তারপর উনি ওনার প্রসেস মতো যা যা করা দরকার সবকিছু করে মোজাম্মেল মামাকে একটা তাবিজ দিলেন। তাবিজ দেওয়ার পর মোজাম্মেল মামা কিছুক্ষণ একটু অস্থির ছিলেন। এরপর ধীরে ধীরে উনি ওনার সে পুরোনো সেন্সটা ফিরে পেলেন যে উনি কোথায় আছেন, বা এখানে ওনার ঘর বাড়ি, এখানে ওনার থাকা বসতি, সবকিছু ধীরে ধীরে ওনার মনে পড়ছে। এতক্ষণ কিন্তু সেগুলো মনে ছিল না ওনার। দেন উনি অসুস্থ অবস্থায় যখন জিনের আসর হয়েছিল রাতের বেলা প্রচন্ড টর্চার করেছে সবাইকে, সেগুলোর জন্য ক্ষমাও চাইলেন। দেন সবকিছু বললেন, বাট অসুস্থ অবস্থায় যা কিছু ছিল জিন ধরার পর এত সব ঘটনা ঘটে গেল, তাবিজ দেওয়ার পর সুস্থ হওয়ার পর ওনার সেগুলো আর কিছু মনে নেই। এন্ড হুজুরের প্রসঙ্গটা আমি আর বলতে চাইছি না, এগুলো গতানুগতিক সবাই জানে, ওগুলো বলে আর কথা বাড়ালাম না। আর সেই মামা বেশ 1 বছর আগে অবশ্য মারা গেছেন, ক্যান্সারে ভুগে মারা গেছেন উনি। এবং ওনার মেয়ের সাথেও কিন্তু একটা ট্র্যাজেডি ঘটে গেছে, ওনার মেয়েও জিন দ্বারা আক্রান্ত এবং স্টিল ওনার মেয়েটা সুস্থ হননি, ওরকমই আক্রান্ত আছেন। মেয়েটাকে কোথাও দিয়ে দেওয়া সম্ভব হয়নি। আমি কখনো যদি সময় হয় আমি ওনার মেয়ের ঘটনাটা একবার পাঠাবো। তো এই ছিল আমার ঘটনা, রাসেল ভাই। ভালো থাকবেন। Bhoot FM. The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং একটু আগে আমরা একটা ঘটনা শুনছিলাম, যে ঘটনাটি আমাদের অডিও ক্লিপ আমরা প্লে করলাম এবং চিটাগং থেকে আমাদের একজন রেগুলার লিসনার তিনি পাঠিয়েছেন, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আবারও ঘটনা পাঠানোর জন্য। এবং এখনো আরো একটা ঘটনা আমার কাছে রয়েছে, যেটি ইমেইল আকারে আছে। তার আগে বলি, যারা আমাদের সাথে কানেক্টেড থাকতে চান চলে আসুন www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.russell BHTTFM.RUSSELL। আর রেডিও ফুর্তি হচ্ছে RADIOFOORTI.FM। তো রেডিও ডট ফুর্তি হবে আর কি, FORTI ফুর্তি, রেডিও ফুর্তি, FM লাগবে না। তো যাই হোক, আমরা যেটা করবো এখন সেকেন্ড ঘটনায় যাব, যেটা ইমেল, সেকেন্ড ইমেইলে যাব, এবং এই ইমেলটিও আশা করছি আপনার ভালো লাগবে। চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি জানি আপনি ভালো আছেন এবং সব সময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি কুমু। গতবার আমি যে ঘটনাটি শেয়ার করেছিলাম, আপনি জানতে চেয়েছিলেন সেটা আসলেও সত্যি কিনা। আজ যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা শুনেও আপনার হয়তো মনে হবে বা মনে একই প্রশ্ন জাগবে। এই প্রশ্নের উত্তর আমি আপনার কথার মাধ্যমে দিলাম। আমি ঘটনা পাঠালাম, বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। এবার আসি ঘটনায়। ঘটনাটি খুব সম্প্রতি ঘটে যাওয়া। ঘটনা শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া দরকার। আজ থেকে মাত্র 3 বছর আগেও আমাদের বাড়িতে অনেকগুলো বিড়াল ছিল। ওদের প্রত্যেকের আলাদা আলাদা নামও ছিল। এর মধ্যে আমার বড় বোনের সব থেকে আদরের বিড়াল ছিল ইকরি। কিন্তু 3 বছর আগে আমরা যখন একটা নতুন বাসায় ভাড়া যাই, তখন সেই বাড়িতে আমাদের ইকরি মারা যায়। ওর মৃত্যুটা ছিল অদ্ভুত। ওকে মৃত অবস্থায় পাওয়া যায় বাগানে অর্ধেক খেয়ে ফেলা অবস্থায়। তবে ঠিক কিসে খাওয়া সেটা বোঝা যায় না। আমার বড় বোন এতে খুব ভেঙে পড়েন। অনেক দিন কারোর সাথে কথাও বলেননি। এরপর আমরা সেই বাড়িটা থেকেও চলে আসি। তবে আমরা এই বাড়িতে আর কোনো বিড়াল আনিনি।
20 সেপ্টেম্বর, গত 20 সেপ্টেম্বর আমার জন্মদিন ছিল। এমনিতেও আমার বাড়িতে অনেক পুতুল আছে। এবার জন্মদিনে আমি একটা বিড়াল পুতুল উপহার পাই। আমি পুতুলটার নাম দেই ইকরি। আর হয়তো সেটাই ছিল আমার সব থেকে বড় ভুল। পুতুলটা বেশিরভাগ সময় আমার বোনের কাছেই থাকতো। আমার বোন ওটার সাথে একা একাই কথা বলতো। ব্যাপারটা যখন মাত্রাতিরিক্ত অবস্থায় পৌঁছে গেল, তখন আম্মু আমাকে বলল পুতুলটা লুকিয়ে রাখতে। কিন্তু এবার যা ঘটলো তা খুবই অদ্ভুত। একদিন আমি পুতুলটা আলমারিতে লুকিয়ে রাখলাম, আলমারির চাবিটাও লুকিয়ে রাখলাম। অদ্ভুতভাবে সকালবেলায় উঠে দেখি পুতুলটা আপুর হাতে। শুধু তাই নয়, আমি চাবি দিয়ে আলমারি খুলতেই দেখি যে জামাটার ওপর পুতুলটা রাখা ছিল সেই জামায় লম্বা একটা আঁচড়ের মতো দাগ হয়ে ছিঁড়ে গেছে। আরেকদিন আমি পুতুলটা আমার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখি। বিকেলবেলা ব্যাগ খুলে দেখি পুতুলটা অক্ষত, অথচ আমার ব্যাগে রাখা বাংলা বইয়ের কভার পেজটা, যে কভার পেজ, সেই কভার পেজটা ফুটো হয়ে গেছে। এই কথাগুলো আমি আম্মুকে জানাই। আম্মু সেদিনই পুতুলটা ফেলে দেন। পুতুল না পেয়ে আপু আমার ওপর হুলস্থুল শুরু করে দেয়। আম্মু অনেক বুঝিয়ে আপুকে শান্ত করে। সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখি। আমি দেখলাম আমি সেই বাড়িটার বাগানে দাঁড়িয়ে আছি যেখানে ইকরি মারা গিয়েছিল। সময়টা ছিল ভর দুপুর। আশেপাশে কেউ ছিল না। হঠাৎ দেখি ইকরি এলো। ওর পিছে পিছে ছোটখাটো কয়েকটা বিভৎস কালো রঙের ছায়া, আর ওরা ইকরিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি চিৎকার করে ঘুম থেকে উঠি। সকালে উঠে দেখি আবার আপুর হাতে সেই পুতুল। আমি আর আম্মু হাল ছেড়ে দেই, কিন্তু আপু কেমন যেন এলোমেলো হয়ে যেতে থাকে। ঠিক মতো চুল আঁচড়াতো না। গত 2 তারিখে আম্মু জোর করে আপুর মাথায় তেল দিতে চায়। তখন দেখে আপুর চুলের মধ্যে বিশাল একটা জট। তেল বা শ্যাম্পু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে তাকে পার্লারে নিয়ে যাওয়া হয়। প্রথম 3টা পার্লার তাকে ফিরিয়ে দেয়। অবশেষে একটি পার্লারে তার চুলগুলো কেটে ফেলা হয়। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো, এরপর থেকে আপু স্বাভাবিক হয়ে যায়। ওই পুতুলটার দিকে ফিরেও তাকায়নি। পুতুলটি আবারও ফেলে দেয়। চুলে জট বাঁধা নিয়ে অনেক পুরা কথা প্রচলিত আছে, কিন্তু আসল কাহিনী কি তা আমার জানা নাই। আপনাদের কারো জানা থাকতে পারে। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। কিসমত আর কুমু রাজশাহী থেকে পাঠিয়েছেন ঘটনাটি। সো পড়লাম আমরা ঘটনা, এবং এখন যাব আরো একটি ঘটনায়। তারপরে আপনাদের যে সমস্ত কমেন্টস আছে সেগুলো পড়ব। আর আমাদের সাথে নতুন একজন অতিথি আছেন, তার কাছ থেকে আমরা একটি ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন মাইক্রোফোনের কাছে এসে, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো লিসেনার্স, আমি সজল, ঢাকা ধামরাই থেকে। জি। তো আজকে আমি আসছি এখানে একটা ঘটনা শেয়ার করার জন্য, যেটা আমার লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা ছিল 2004 সাল, যখন আমি মাদ্রাসায় ভর্তি হই। আমাদের এলাকাতে একটা মাদ্রাসা আছে। তো মাদ্রাসার আগে, ঘটনা বলার আগে আমি মাদ্রাসার বিবরণটা দিয়ে নেই। মাদ্রাসাটা ছিল এরকম যে, মাদ্রাসার সীমানা যেখানে শেষ হয়েছে তার পিছনের দিকে কোনো ধরনের বাড়িঘর অথবা কোনো ধরনের লোকের বসবাস ছিল না। যার কারণে মাদ্রাসাটা আর কি মোটামুটি এরকম মনে হতো যে এটা মনে হয় পৃথিবীর শেষ সীমান্তে। তো যাই হোক, ঘটনাটা শুরু হয় মোটামুটি 2005 অথবা 2006 সালে। আমি তখন মাদ্রাসায় অলরেডি 1 বছর অথবা 1.5 বছর কাটিয়ে ফেলেছি। তো এর মধ্যে আমাদের একটা নিয়ম ছিল যে, আমরা যে কয়েকজন ফ্রেন্ড ছিলাম তারা তাহাজ্জুদের নামাজ পড়তাম। কিন্তু তাহাজ্জুদের নামাজের ফলে আমাদের যে ধরনের ইফেক্ট পড়ার কথা, সে ধরনের ইফেক্ট না পড়ে আমার উপর উল্টা ইফেক্ট পড়ে। কিরকম? যে যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, তো তখন আমার একটা ফিল হয়। কিরকম ফিল হয়? যে আমি শরীরের মধ্যে একটা ঠান্ডা অনুভব করি। তো এটা কিছুদিন ফিল করার পরে একদিন মাগরিবের নামাজের পর আমি ওয়াশরুমের দিকে যেতেছিলাম, আমি নামাজ আদায় করে মসজিদ থেকে। তো মসজিদ থেকে ওয়াশরুমের দূরত্ব ছিল প্রায় 5 মিনিটের। তো ওই সময় যাওয়ার সময় আমাকে একটা হুজুর আর কি লক্ষ্য করলো যে, একটা মানুষ স্বাভাবিকভাবে যেভাবে হাঁটাচলা করে আমি সেভাবে হাঁটাচলা করতেছি না। আমার পা গুলো মোটামুটি একটু লাফিয়ে লাফিয়ে চলার মতো ভাঙতেছে।
তো তখন হুজুর আমাকে ধরলো, হুজুর আমাকে ধরে বললো যে তোমার কোনো সমস্যা আছে নাকি? তো আমি হুজুরকে বললাম যে না হুজুর, আমার তো এই ধরনের কোনো সমস্যা নাই। তো তারপরে হুজুর আমাকে বড় হুজুরের কাছে নিয়ে গেল। সে বলল যে আসলে তোমার তো এমনিতে হয়তোবা কোনো আসর আছে, তুমি তোমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসো। তো স্বাভাবিক আমি এরকম গুরুত্ব দিলাম না এরকম, কারণ আমার অরিজিনালি কোনো প্রবলেম নাই, আমি ফিল করি নাই। তো কিন্তু তারপরের দিন আমি ফিল করছি যে যখন আমি মাগরিবের নামাজের পর নামাজ শেষ করে বের হলাম, তখন দেখলাম যে তার কতক্ষণ পরে মনে নাই, কিন্তু দেখলাম আমি আমাদের মাঝে থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরে একটা স্কুলের মাঠে শুয়ে আছে অথবা বসে আছে এরকম। তো যখন আমি উঠলাম, ওঠার পরে জ্ঞান ফিরলাম, আমি উঠলাম, ওঠার পরে আমি বাহিরে বের হলাম। বাহিরে বের হওয়ার পরে দেখলাম যে দোকানের দিকে, ঘড়ির দিকে তাকালাম, মোটামুটি 9টা বাজে। তো মাগরিব নামাজ শেষ হয়েছে 7টা 5 অথবা 7টা 10-এ। তো আমি 9টা পর্যন্ত ওইখানে কিভাবে গেলাম সেটা আমি জানি না। আচ্ছা। এর মাঝখানে একটা কথা আছে যে আমার মাদ্রাসা থেকে যদি আমি ওই স্কুলের মাঠে যাইতে চাই, তাহলে আমাকে অবশ্যই একটা নদী পার হইতে হবে। কিন্তু আমি যতটুকু মনে করতে পারি যে কোনো নদী অথবা কোনো ধরনের রাস্তা হাইটা যাওয়া, এরকম কোনো কিছু করা, এটা কখনোই আমার পক্ষে সম্ভব না। যদি অবশ্যই যাইতাম তাহলে অবশ্যই আমার মনে থাকতো। তো স্বাভাবিকভাবে আমি মনে করলাম যে হয়তো বা এটা কোনো একটা রিজন আছে। তো ওই সময় আমি মাদ্রাসায় না যেয়ে সোজা আমার বাসায় চলে গেলাম। তো আমার বাসার ফ্যামিলির মেম্বার, আমার বড় ভাই, তাকে আমি ঘটনাটা জানাইলাম যে এরকম এরকম। তো সে পরের দিন আমাকে নিয়ে আমাদের মাদ্রাসার বড় হুজুরের কাছে গেল। তো বড় হুজুরকে দেখাইলো, বড় হুজুর বলল যে তোমার তো আসলে যে ধরনের জিনিস আসর করছে সেটা তো আমার পক্ষে ট্রিটমেন্ট করা সম্ভব না, কিন্তু তারপরও আমি তোমাকে কিছু পানি পর অথবা তেল পর দিতেছি, তুমি দ্রুত সম্ভব টঙ্গীতে একটা পীর আসে, সেখানে তুমি তার সাথে দেখা করো। তো আমার বড় ভাই এরকম কোনো গুরুত্ব দিল না, কিন্তু মেন যে ঘটনা সেটা হলো যে 2006 সালের পহেলা আর কি 14 তারিখ, এপ্রিল মাসের 14 তারিখ, পহেলা বৈশাখ। তো ওই দিন আমি মাগরিবের নামাজ পড়ে বাসা থেকে রওনা দিছি মাদ্রাসার উদ্দেশ্যে। তো মাদ্রাসায় গেলাম। মাদ্রাসা যাওয়ার পরে আমার যে ক্লাস ছিল সেটা ছিল দ্বিতীয় তলায়। তো নিচতলা থেকে দ্বিতীয় তলা যাওয়ার সময় যে সিঁড়িটা পড়ে, ওই পর্যন্তই আমার মনে আছে, কিন্তু এরপরে আমার অরিজিনালি কিছু মনে নাই। তো যখন আমার জ্ঞান ফিরলো, আমি বুঝলাম যে আমি জ্ঞান হারিয়ে ফেলছি, কিন্তু যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি দেখলাম যে আমি এমন একটা স্থানে আছি যেটা আর কি পৃথিবীর সাথে সাদৃশ্য করার মতো না। আমি যেখানে আছি সেটা হলো এমন একটা প্লেস যে তার চারিদিকে আলো জ্বলতেছে, কিন্তু আলোটা কোথা থেকে চলতেছে সেটা আমি বুঝতে পারতেছি না। আর আলোগুলো যখন আর কি কোনো দেয়ালের মধ্যে লাগে তখন আর কি ওইটা রিফ্লেক্ট হইতেছে। তো এই সময় আমি বুঝতে পারলাম যে হয়তোবা কোনো একটা খারাপ কিছু আমার সাথে হইতেছে। তো আমাকে যে আসর করছিল, যে পরীটা আর কি আসর করছিল, তো সে আসলো। তো আমরা স্বাভাবিক যেরকম পৃথিবীতে মহিলা মানুষদের দেখি, আমার পরীটা যেরকম সে ওইরকমই ছিল। আর আমরা যেরকম জানি যে ডানা থাকে অথবা হাটে স্টার থাকে, ওইরকম কোনো কিছু না। আসলো, আমার সাথে কথা বললো বলতে আমাকে কিছু কন্ডিশন দিল যে আমি মাদ্রাসায় পড়তে পারবো না, প্লাস আমার ফ্যামিলির সাথে থাকতে পারবো না, আমাকে আমার গ্রামের বাড়ি চলে যেতে হবে। আচ্ছা। তো আমি বললাম ঠিক আছে, আমি আপনার কথা রাজি আছি, কিন্তু আপনি যেভাবে পারেন আমাকে বাসায় নামাই দিয়ে আসেন। তো সে বললো যে আসলে বাসায় নামাই দেওয়া যাবে না, তোমাকে কিছুক্ষণ সময় থাকতে হবে, কি আমাদের সাথে থাকতে হবে। তো তারা আমাকে অনেক কিছু খাবার অফার করলো। তো যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন আমাকে একজন সাজেস্ট করছিল যে যদি কখনো এরকম জিন টিন ধরে, তো তাদের কাছে যদি তুমি যাও, তারা যদি কোনো খাবার দেয় তাহলে সেটা খাবা না। তো ওই কথাটা আমার মাথায় খেলতেছিল। তো যার কারণে আমি আর কি ওইটা ইগনোর করছি। তো অনেক জোরে অনেক রিকোয়েস্ট করার পর তখন আমি তার কাছে গেলাম। তো সে বললো আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নামাই দিয়ে আসবো, কিন্তু তোমার বাসায় নামাই দিয়ে আসবো না, এমন একটা জায়গায় নামাই দিয়ে আসবো যে তোমার বাড়ির কাছে। তো আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে আমি দেখলাম যে আমাদের ঢাকা মেডিকেল কলেজ আছে, ওইটার বারান্দার যে বেঞ্চ আছে, আমি বেঞ্চের মধ্যে শোয়া। হঠাৎ করে একদম হঠাৎ করে আর কি। মাঝখানে আপনি কি হয়েছে, কিভাবে কিছুই আসলেন জানি না। কিছু জানেন না। আচ্ছা। তো ওইখান থেকে আমি আর কি বের হলাম হাঁটতে হাঁটতে। তো পহেলা বৈশাখ থাকার কারণে রাস্তাঘাটে মানুষ এমনিতেই রাত 12টা 1টা পর্যন্ত থাকে। তো বাহিরে যাওয়ার পরে একটা মোবাইলের দোকান আছে, তো সেখানে আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল যে কত বাজে। তো সে বললো যে না 12টা 10 অথবা 12টা 15 এরকম বাজে আর কি। তো তার কাছ থেকে ফোন নিয়ে আমি বললাম যে আঙ্কেল আমাকে একটা ফোন দিতে হবে, আপনি একটু ফোন দেন। তার নাম্বার দিয়ে আমার বড় ভাইকে ফোন দিলাম। তো বড় ধামরাই থেকে ঢাকা মেডিকেল কলেজে যে আমাকে পিক আপ করলো। তো এরপরের দিন আমি গেলাম ওই আমার বড় হুজুর যেখানে বলছে যে টঙ্গীর কথা, পীর সাহেব, তো সেখানে গেলাম। তো সেখানে যাওয়ার পর যখন আমি পীর সাহেবের রুমে ঢুকলাম, তখন আমাকে আর কি
আমার হাতে দুই হাতে 2 আঙ্গুলে 2টা কাগজ দেওয়া হলো, আর কপালে 3টা টোকা দেওয়া হলো। তো টোকা দেওয়ার পরে তারপর আর কি আমি নিজেই বুঝতে পারলাম যে আসলে আমি সেন্সলেস হইতেছি, আর কি ঘুমিয়ে পড়তেছি, এরকম একটা ভাব। তো এর কিছুক্ষণ পরে আমি উঠলাম। ওঠার পরে আমি কি বুঝতে পারলাম যে আমার সাথে যে একটু অথবা আমাকে কেউ আঘাত করছে, এরকম একটা কোনো হয়েছে। তো বাহিরে আসার পর আমি আর কি পিঠে হাত দিলাম, দেখলাম যে আমার পিঠে অনেক যে বেদ দিয়ে বাড়ি দিছে সেরকম একটা দাগ আছে, প্লাস আমার নাকের মধ্যে আর কি 2 আঙ্গুল দিয়ে চিমটি দেওয়া হয়েছে সেরকম একটা দাগ আছে। তো আমি আসরের নামাজ পড়লাম। আসরের নামাজ পড়ার পরে তারপর আমার যে বড় ভাই আমার সাথে গেছিল, সে আমাকে বললো যে এরকম যে তোমাকে যে পরি ধরছিল সেটা হলো যে তোমার মাদ্রাসার যে এরিয়া আছে সেই মাদ্রাসার এরিয়ার বাহিরে থেকে ধরছে। আচ্ছা। তো মাদ্রাসার এরিয়ার বাইরে থেকে কিভাবে ধরলো, যে আমি আর কি জোহরের নামাজের পরে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল। তো ওয়াশরুমে কোন একটা কারণে ওয়াশরুমে না যেয়ে আমি আর কি মাদ্রাসার এরিয়া যেটা আছে সেটার বাহিরে যে আর কি বাথরুমে আমার কাজ শেষ করি। তো ওইখানে যে পরীটা ছিল সে আর কি তার যে চুল আছে সেই চুলটা ছেড়ে আর কি ওইখানে ডিস্টার্ব হয় somehow, হ্যাঁ, সে ডিস্টার্ব disturb হয় এবং তার কারণে আপনার আমাকে উপরে এরকম করে। affect করে। এখন আপনার কি কোনো প্রবলেম আছে? এখন প্রবলেম বলতে এরপরে প্রবলেম হয়েছিল যখন আর কি পীর সাহেব যখন ছাড়াইছিল, তো এরপরে আবারও আর কি ইফেক্ট করছে, আর কি আচ্ছা। সম্পূর্ণভাবে শেষ করতে পারে নাই। তো এরপরে ইফেক্ট পড়ছে এরকম যে আমি আর কি সেন্সলেস করে ফেলছি, যে আমি কি করতেছি না করতেছি, একটা বাচ্চার মতো আচরণ করতেছি। তো এরপরে তখন আবার পীর সাহেবের সাথে কন্ট্যাক্ট করে তখন দেখা গেছে যে আমাকে ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়েছিল আবারও। আবার আচ্ছা, আর কি টঙ্গীর পরে আবার ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি স্বপ্নচুরি আজকে প্রথম তিনি লিখলেন আমাদেরকে। আর ইমরান ভুঁইয়া আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন হৃদয়, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি বিপুল আহমেদ, তিনি লাইভ শুনছেন। পাভেল আহমেদ আমাদের সাথে আছেন এবং আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন যে ইক্রি যে ঘটনাটা ছিল সেটা তার কাছে খুব অদ্ভুত লেগেছে এবং হরিবল ছিল, তাই লিখেছেন। অমিত অধিকারী আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন এস কে জয়, এছাড়াও আমাদের সঙ্গে আছেন এসপি বিশ্বজিৎ, এবং আমাদের সঙ্গে আছেন সবুজ ফরাজি, আমাদের সঙ্গে অভ্র আদি আছেন এবং গাজীপুর থেকে তিনি শুনছেন। আলমগীর আছেন আমাদের সঙ্গে, সাজ্জাদ আহমেদ আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রিমন, এছাড়াও শিহাব হুসাইন আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ফারহান আছেন, আর জে নাইম, এমডি সাগর হুসাইন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। অপ্রত্যাশিত, আচ্ছা নামগুলো একটু এলোমেলো হলে আমি পড়তে চাচ্ছি না আর কি সেই নামগুলো। এমডি হিমেল বগুড়া থেকে শুনছেন আমাদের সঙ্গে আছেন। নিশাদ আবরার আছেন এবং আজকের ঘটনাগুলো ভালো লাগছে সেটা তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং অনেকেই পুতুলের যে ঘটনাটি সেই ঘটনাটির প্রশংসা করেছেন। নাফিস খান শুনছেন অ্যাপ দিয়ে, যারা অ্যাপ দিয়ে শুনছেন তারা চাইলে স্ক্রিনশট নিয়ে আপ করতে পারেন। যেমন রাহুল সাহা শুনছেন অ্যাপ দিয়ে এবং তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে তার কাছে মানে অডিও ক্লিপটি অনেক ভালো লেগেছে। আমাদের সঙ্গে বিজন ঘোষ আছেন এবং তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে। অন্তর এসডি আমাদের সঙ্গে আছেন। আমি তো দুটো পেজ মিলিয়েই পড়ছি, ভূত এফএমের যে পেজটা এবং রেডিও ফুর্তির যে পেজটা। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি মোতাসিম বিল্লাহ ফাহিম, লাইট অফ করে শুনছেন তিনি। হৃদয় রানা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পাপ্পু, এবং তিনি শুনছেন সিলেট থেকে। মালা শুনছেন আমাদের সঙ্গে, সামনে টেস্ট এক্সাম, তারপরে ভূত এফএম শুনছেন। আমার মনে হয় যে পড়াশোনার প্রতি সবচাইতে বেশি আমার মনে হয় যে মানে মনোযোগী হওয়া উচিত এই সময়। সজীব আবরার লিখেছেন 2 নম্বর ইমেলটি সত্য কি মিথ্যা জানি না কিন্তু অনেক রহস্যময়, এই ইমেলটি নিয়ে সবাই কথা বলছেন। প্যাসিফিক ফয়সাল আমাদের সঙ্গে আছেন তন্ময় গায়েন, এছাড়াও আমাদের সঙ্গে ওয়াহিদ আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও ভালোবাসার মানুষ। এমডি ফারুক হাসান আমাদের সঙ্গে আছেন, শ্রেষ্ঠ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও চ্যারাজি অন্তু, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সাথে আছেন ইমতিয়াজ নাফি, তমাল আহমেদ ভূত এফএম শুনছেন ঢাকার দোহার থেকে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তপুর রহমান, ইবনে কাউসির তালুকদার সহ আরো অনেকে অ্যাপ দিয়ে শুনছেন। ফাহিম শুনছেন অ্যাপ দিয়ে এই মুহূর্তে। তো যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও নতুন ঘটনা নিয়ে ট্রাই করবো একটা অডিও ক্লিপ প্লে করার জন্য। তারপরে আরো ঘটনা রয়েছে, আরো একটা অসাধারণ ইমেল রয়েছে, সেটা খুব রহস্যময়, আমি জানি না বিশ্বাস করবেন কিনা আপনারা। তারপর
তারপরেও পড়ে শোনাবো। এবং সেই সাথে আরো একবার জানিয়ে দিচ্ছি, যারা ঘটনা পাঠাতে চান তারা ঘটনা পাঠান bothofm@radio40.fm এই অ্যাড্রেসে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে একইভাবে। এবং এখন চলে যাচ্ছে ছোট্ট বিরতিতে, ফিরে আসবো বিরতির পরে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও 40 88 FM and do 40. Bhoot FM. The night comes alive with Gramophone. হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আপনি নিশ্চয়ই ভালো আছেন। আমি সৌদি আরব থেকে বলতেছি। এবার নাম পরিচয় কোনোটাই প্রকাশ করতে যাচ্ছি না। তো আমি সবসময় ভূত এফএম শুনি, আমরা অ্যাপ দিয়ে শুনতে হয়। আমি এখন সৌদি আরবে, আমাদের খুব ব্যস্ততার জন্য ইমেল যে লিখবো সেই সময়ও নাই যে ইমেল লিখবো এতক্ষণ সময় নিয়ে। তো বাবু ভাই, আফরান ভাই, ওনাদের মতো গুছায় কথাও বলতে পারি না, যে সুন্দর করে মজা করে কথাটা বলবো সেটাও পারি না আমি। তো এই জন্যই একটু প্রচেষ্টা আর কি। এখন আমি যে কথাটা বলবো, ঘটনাটা বলবো, সেটা আমার নিজস্ব ব্যক্তিগত, আমাদের বাড়ির। তো আমাদের বাড়ির একটু বর্ণনা দিতে হয়। আমাদের বাড়িটা একদম বাংলাদেশের উত্তরবঙ্গে, মানে আমাদের জেলায় শেষ জেলা, এরপরে ইন্ডিয়ার বর্ডার। তো আমাদের বাড়িটাও বেশ গাছগাছালি আছে, অনেক বাঁশের ঝাড় আছে, একটা পুকুর আছে। এখন বাড়িতে কেউ থাকে না, আমরা সবাই যার যার জীবিকার প্রয়োজনে। আমি বিদেশে থাকি, আমার দুই ভাই ঢাকায় থাকে। বাবা মা মারা গেছে অনেক আগে। তো বাবা মা মারা গেছে, সেটাও স্বাভাবিক মৃত্যু না, দুর্ঘটনা ছিল। এরপরে আমাদের সেই পুকুরে দুইটা বাচ্চাও মারা গেছে। তখন আমি ঢাকায় থাকি, তখন আমি জানতাম না দুইটা বাচ্চা মারা গেছে। প্রথম যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে তখন আমি ঢাকায় থাকি, গ্রামের বাড়িতে থাকি, কলেজে পড়ি। তখন আমার মনে হয় সেটা 1994-95 দিকে। বাড়িতে আমার মা মারা গেছে, তার আগে 90-তে আমার মা মারা গেছে। তো রাতে আমি ঘুমাই আছি, সে অনেক রাত হবে, তখন তুই মোবাইল টোবাইল ছিল না, ঘড়ি তো ছিল, মনে হয় রাত 1টা-1:30 হবে এরকম সময়। হঠাৎ আমাদের বাড়ির উঠানে আমি শুনতে পাইলাম, ওই কারেন্ট ছিল না, লোডশেডিং। আমার ঘুম ভেঙে গেল। তো আমি শব্দ শুনতেছি যে আমাদের যে টিউবওয়েল আছে, একটা মানুষ যেমন ঘুম থেকে উঠলো, একটা মহিলার শব্দ। ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠার পরে মানুষ একটু সাউন্ড করে হাই দেয়, তারপরে নর্মাল কথাবার্তা বলে, কি বাড়ি এই জিনিসটা এখানে ছিল না, এটা এখানে আসলো কিভাবে। তারপরে টিউবওয়েল আছে, টিউবওয়েলটা উপরের দিকে চাপ দিলে একটা শব্দ হয়, উপরের দিকে যখন টিউবওয়েল হ্যান্ডেলটা টান দিয়ে উঠায় তখন একটা আলাদা শব্দ হয়, চাপ দিলে তখন তো অন্য শব্দ। তা আমি স্পষ্ট শুনলাম যে টিউবওয়েলটা কেউ উপরের দিকে উঠাইল, টিউবওয়েলের হ্যান্ডেলটা চাপ দিয়ে পানি পড়লো, সেই শব্দ আমি শুনলাম। তো আমি জানি আমাদের বাড়িতে তখন তো আমি সাউন্ডটা শুনে আমাদের মাস শব্দ শুনে আমার কানটা খারাপ হয়ে গেল, ঘটনা কি। তারপরে আবার কোনো শব্দ নেই, আমি ঘুমাই গেলাম, আমি ভুলে গেছি, আর কিছু মনে নেই। দ্বিতীয় দিনও সেম, আমি শব্দ শুনলাম, শব্দ শুনে আবার নিজে নিজে ঘুমাই গেলাম। পরের দিন আমি চিন্তা করতেছি যে বিষয়টা কি, কারোর সাথে শেয়ারও করতে পারতেছি না, বলতেও পারতেছি না। দেন তৃতীয় দিন আমি যথারীতি ঘুমাই গেছি, আমি ভুলেও গেছি, কিছু মনেও নেই। রাতে যখন আমার ঘুমটা ভাঙলো, সেদিন আমি সজাগ, আজকে কি আমি দেখবো, ঘটনা কি। যথারীতি উঠছে, শব্দটা দিল, হাই উঠালো শব্দ, তারপরে কিছু একটা বললো, সেটাও আমি শুনলাম। তারপরে আমি জানি কল পারে যাবে, কল পারে কলে দিয়ে চাপ দিবে। আমি তখন আমার রুম থেকে দেখার চেষ্টা করলাম। টিনের বাড়ি ছিল সেই সময়, টিনের ভিতরে কিছু ফুটা টুটা থাকে, আমি চেষ্টা করলাম ফুটা দিয়ে কিছু দেখার জন্য। আমার রুমের থেকে দেখা যায় না, তো আমি গেলাম আমার আব্বা যেখানে ঘুমায়, মাঝখানের রুম যেটা সেখানে, ওই দরজায় আমি জানি ওই দরজার পাশে ফুটা আছে, এই ফুটা দিয়ে আমি দেখি। তো আমি তাড়াতাড়ি রুমে গেলাম, দরজা খুলে দেখবো, সেই সাহস আমার নেই, এত সাহসী মানুষ আমি না। তো যখন আমি ফুটা দিয়ে দেখার জন্য চেষ্টা করতেছি, তখন আমি দেখলাম একটা ফিগারটা একটা মহিলা মানুষের মতো পড়ে আছে, একটা খয়েরি রঙের শাড়ির মতো। আমি দেখছি, ওই আপনার বলতে পারেন চাঁদের আলোতে খয়েরি রং কিভাবে চিনলেন, কিন্তু আমি সেটা দেখছি। আমার আম্মা ওই খয়েরি রঙের একটা কাপড় পরে থাকতো, গ্রামের বাইরে থাকার সময় নর্মালি পরে থাকতো। আমার সেই দিয়ে কালারটা আমার বুঝতে পারলাম যে এটা ওই সেই কাপড়টার মতো। আমি দেখে আমি দরজা খোলার জন্য চেষ্টা করলাম, দরজা করে বের হবো। তখন আমার আব্বা ফট করে বলে উঠলো, তুই কই যাস এই রাতে,
বেরোস কেন? দেন আমি ঘুরে আর তাকাই না, তাকে আমি আর কিছু বলতে পারলাম না, কিছু না, তখন আমি আর কোনো শব্দ বললাম না। তো এটাই ছিল আমার ঘটনা। আমি আসলে কি দেখছি আমি বলতে পারবো না, আমি এটা দেখছি সেটা দেখছি, এইটুকুই আমার ঘটনা। কি ছিল আসলে সেটা আমি বলতে পারবো না। তো যদি ভালো লাগে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। বেশ কিছু ঘটনা আছে, আরেকটা ঘটনা আমি বলতে যাচ্ছি, শেয়ার করতে যাচ্ছি। সেটাও আমাদের বাড়ির, গ্রামের বাড়িরই। তো সেখানে এটা আমাদের পাশের এক বড় ভাই, ওনার অভিজ্ঞতা। আমাদের বাড়ির যে মসজিদ আছে গ্রামে, সেই মসজিদটা অনেক পুরনো মসজিদ। সেটা কতদিন আগের কেউ পরিষ্কার করে বলতেও পারে না। সেটা ওই যে এলাকায় প্রচলিত ওই অঞ্চলে যে গায়েবী মসজিদ বলা হয়। কেউ জানে না কখন নির্মাণ সময় কোথায়, কখন কোন সময়কার। সেই জন্যই নাম হয়ে গেছে গায়েবী মসজিদ। তো সেই মসজিদের পাশে একটা মাজার আছে। আমি যে সময় কথা বলছি সেটা অনেক আগে, ৮০-৮৫ সময়, ৮৫-৮৭ সময়। সেই সময় গ্রামে তো উন্নত হয় নাই, ইলেকট্রিসিটি ছিল। তো গ্রামে ইলেকট্রিসিটি তো সেই অবস্থা, ১ ঘন্টা আছে, ৩ ঘন্টা নাই, এইরকম। তাহলে যে ওই মসজিদ যে জায়গাটায় আছে, সেই জায়গাটায় মসজিদের সামনে ছিল বিশাল একটা বকুল গাছ। তার পাশে মসজিদের ডান পাশে একটা গোরস্থান, বাম পাশে গোরস্থান, সামনে রাস্তা, মেইন রোড, যেটা মেইন রোডের পাশে আরেকটা গোরস্থান, লোকাল গোরস্থান যেটা। তারপরে এই সাইডে জঙ্গল। সেই জায়গা রীতিমতো ভয়ঙ্কর অবস্থা। আমাদের ছোটকালে ওইদিকে সব বন্ধু বান্ধব একসাথে ছাড়া আমরা যাইতাম না কোনো সময় ওই মসজিদের সামনে। তো ওই জায়গায় এখনো বাস্তব এটা, যে কেউ গেলে চেক করতে পারবে। গাড়ি কিংবা মোটর সাইকেল যেটাই যাক, ওখানে গিয়া তাকে স্লো করতে হবে, সালাম দেওয়া লাগবে। যদি স্লো করে সালাম না দিয়ে যায়, গাড়ি আটকে যাবে। বাস্তব এটা, এরকম ঘটনা বহু ঘটছে আমাদের চোখের সামনে। তারপরে ওই জায়গায় আমাদের গ্রামের সেই বড় ভাই, ওনার বাজারে ছিল, লাইসেন্স ছিল, ওনার আরো ব্যবসা ছিল। তো সব ব্যবসা সব শেষ করিয়া হিসাব মিটায় আসতে আসতে প্রতিদিনই রাত হয়ে যেত, ১২টা ১২:৩০ বাজতো। বাজারটা অনেক ছিল, বড় বাজার। সেখানে রাত ১২টা পর্যন্ত সব দোকানপাট খোলা থাকে, সেখানে কোনো সমস্যা নেই। আসতে হইলে তো ওই সেই গোরস্থান, মসজিদ এগুলি পার হয়ে আসতে হবে। সবসময় আসে কেউ, কোনো সময় কোনো বিপদ হয়নি, কোনো কিছু দেখাও নেই। কিন্তু একদিন সে আসতেছে, সাইকেলে চলে আসতেছিল, সাইকেল চালায়। সে যখন সেই গোরস্থান পার হইছে, মসজিদ পার হইছে, তারপরেই উনি দেখতেছে ওনার পাশে আরেকজন সাইকেল চালায় যাচ্ছে, সে উনার কপি। দেখা যাচ্ছে উনি আরেকটা সাইকেল চালায়, উনি যাচ্ছে। এই দেখে তো উনি খুব ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে তাড়াতাড়ি সাইকেল চালায়, ওনার একটু সামনেই আবার ওনাদের বাড়িটা, ওনার তারপরেই তাড়াতাড়ি কোনো মতো সাইকেল চালায় স্পিডে বাড়িতে গিয়া বাড়ির সামনে গিয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে। ভয় পেয়েছে, এইটুকুই আমরা জানি। পরে আমরা শুনলাম যে কি হয়েছে, বললো যে এই ঘটনা। তো আমাদের বাড়িতে, গ্রামে, আমাদের গ্রামের বাড়িতে ওইখানে বেশ কিছু ঘটনা আছে। আর একটা ঘটনা আছে, তো ওই বাড়ির সেই বাড়ির পাশের বাড়ি, যে ওনার নাকি বাচ্চা হয়েছিল ২টা সাপ। সেটা আরেক ঘটনা, ওটা এখন আমি নিজে পারমিশন না নিয়ে কোনো কথা বলতে পারবো না। তো এইটুকুই আমার ঘটনা ছিল। যদি ভালো লাগে শেয়ার করবেন। আর আমাদের গ্রামের আর যদি কোনো ঘটনা এরকম পাই শেয়ার করার মতো, পরে বলবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। Boot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আজির সাথে, আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। সেই সাথে শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আপনারা ফেসবুকে আমাদেরকে মেসেজ পাঠাতে চান, তাহলে যেটা করবেন সেটা চলে যাবেন www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। যারা লাইভ শুনতে পারেন না কিন্তু লাইভ শুনতে চান, তাদেরকে আরো একবার নিয়মটা বলে দিই। আপনি যদি iOS অর্থাৎ আইফোন ইউজার হন তাহলেও আপনি পারবেন, আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলেও আপনি পারবেন। দুজনেই সম্ভব, দুজনের পক্ষেই সম্ভব। এবং কি করতে হবে, iOS ইউজাররা অ্যাপ স্টোরে যাবেন, আর অ্যান্ড্রয়েড ইউজাররা গুগল প্লে স্টোরে যাবেন এবং সেখানে গিয়ে টাইপ করবেন রেডিও ফুর্তি। দেখবেন একটা ফ্রি অ্যাপ আপনার জন্য ওখানে অপেক্ষা করছে এবং ফ্রি অ্যাপটা ডাউনলোড করে নিয়েই আপনি লাইভ শুনতে পারবেন আমাদেরকে ভূত এফএম
রেগুলার। তো এটা মানে রেগুলার মানে প্রতি শুক্রবার আর কি, লাইভ যদি শুনতে চান। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা, ইমেল অ্যাড্রেসের কথাটাও বলে দিই যে আপনি যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে কি করতে হবে। আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTTFM@RADIOFORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই জানিয়ে দিন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আরেকটা জিনিস, অনেকেই ঘটনা পাঠান এবং সেই ঘটনাগুলো হয়তো সিলেক্টেড হচ্ছে না। আপনি একটি ঘটনা 2 বারের বেশি বা 3 বারের বেশি না পাঠিয়ে আপনি আরেকটা কাজও কিন্তু করতে পারেন, আরো একটি ঘটনা পাঠাতে পারেন। প্লিজ 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 হতাশ হবেন না, মনে করবেন না যে আপনার ঘটনা পড়ছি না। বিশ্বাস করুন, প্রতিটি ঘটনা আমরা পড়ি এবং প্রতিটি ঘটনা মান বিচার করি, তারপরে আপনাদের সামনে আনতে হয় এবং সেই কারণে আপনাদের সহযোগিতা প্রয়োজন। যদি কেউ ঘটনা পাঠিয়ে মনে হয় যে আপনার ঘটনাটা পড়া হয়নি, অন এয়ারে হয়তো পড়া হয়নি, অফ এয়ারে পড়া হয়েছে এবং আপনার ঘটনার সেকেন্ড ঘটনাটা কে বলতে পারে, হয়তো সেকেন্ড ঘটনাটা আপনার স্টুডিওতে জায়গা করে নেবে বা থার্ড ঘটনাটা আপনার স্টুডিওতে জায়গা করে নেবে। ভূত এফএমের প্রতি ভালোবাসা থেকেই রিকোয়েস্ট করব যে আপনারা থামবেন না, ঘটনা পাঠিয়ে যাবেন। এই আমার অনুরোধ আপনাদের কাছে, ব্যক্তিগত অনুরোধ। আশা করছি অনুরোধটি রাখবেন আপনারা। এখন যেটা করবো, আর একটা ইমেইলে চলে যাব এবং যে ইমেইলটি করেছেন তিনি তার মতো করেই পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মিজান ফ্রম খুলনা। আজ আমি একটি ঘটনা বলবো যেটা আমার এক বিদেশে থাকা নানুর কাছ থেকে শুনেছি। ঘটনাটা হলো লন্ডনের একটি বাড়ির ঘটনা। একটা বাড়িতে 2 জন বাস করেন, ওয়াইফ জেনেসা এবং হাজব্যান্ড ব্রোস। তারা সেই বাড়িতে নতুন এসেছিলেন। একদিন মহিলাটা বিকালের সময় ওই পুরনো বাড়ির কথায় কোথাও একটা বই খুঁজে পান। সম্ভবত বইটা ভৌতিক কোনো বই হবে বা সেই বইটা রহস্যময় কোনো বই হবে। সে সময় কাটানোর জন্য তিনি বইটি পড়তে শুরু করেন বা বইটি পড়ার সিদ্ধান্ত নেন এবং বইটি খুলেই প্রথম পৃষ্ঠাতে তিনি দেখতে পান, প্রথম পৃষ্ঠায় ফার্স্ট পেজে লেখা আছে, ডোন্ট ট্রাই টু রিড দ্য বুক অ্যালোন, অর্থাৎ একা একা বইটি পড়ো না। সে এই ওয়ার্নিংটা কেয়ার করে না, বইটি পড়তে থাকে। সে বইটি পড়তে পড়তে এতই মগ্ন হয়ে যায় যে কখন রাত হয়ে যায় টের পায় না। সে দেখতে পায় যে বইটির পৃষ্ঠায় লেখা আছে, আই টোল্ড ইউ ডোন্ট ট্রাই টু রিড দ্য বুক অ্যালোন, অর্থাৎ আমি বলেছিলাম বা আমি তোমাকে আগেই বলেছিলাম যে বইটা একা পড়ো না। হঠাৎ সে কিছু একটা ফিল করে। তার সামনের চেয়ারে কে একজন বসে তার বই পড়া শুনছে, অর্থাৎ সে বই পড়ছে। সামনে যে চেয়ারটি ফাঁকা চেয়ার ছিল সেখানে একজন তার বই পড়া শুনছে। বই তো আস্তে পড়ছিল। সামনে বসে থাকা ভদ্রলোকটি তাহলে কেন বসে আছে? সে যখনই থামলো, সামনের চেয়ারে বসা সেই লোকটি ভয়ানক গলায় বলল, স্টপ কেন করলা, মানে why did you stop reading? সে ভাষা হারিয়ে ফেলল। সেই চেয়ারে বসা মহিলাটি মুখের আকৃতি দেখে এত বিশ্রী কেউ কল্পনাও করতে পারেনি। জেনিসার বুক ও গলা শুকিয়ে গেল। সে আর কিছুই বলতে পারছিল না। সেই চেয়ারে বসা বিক্ষুটে মানুষটি বলে উঠল, ইউ হ্যাভ টু স্টে উইথ মি অ্যান্ড ইউ উইল বি, অ্যান্ড তিনি যেটা বলছেন সেটা আমি বাংলায় বলি, যে তোমার এখন থেকে আমার সঙ্গেই থাকতে হবে এবং তুমি এই বুকটাকে বিলং করো, অর্থাৎ এই বুক বইটি তোমার, অ্যান্ড ইউ ক্যানট স্টপ রিডিং। তোমার বইটা পড়ে যেতে হবে এবং তুমি থামতে পারবে না। জেনিসা ওই মহিলার ভয়ানক রূপ দেখে সেন্সলেস হয়ে যায়। পরে ব্রোজ জেনিসাকে উদ্ধার করে। পরে জানতে পারে ব্রোজ এইসব বিলিভ করতে চায় না। সে বলে, এইটা তোমার ভুল ধারণা, ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। নেক্সট ডে জেনিসা তার মনের কৌতূহল দূর করতে আবার বইটা পড়তে বসলো। সে জানতে চায় সত্যি কি তার সামনে কেউ এসেছিল। সে বইটা পড়তে থাকে এবং তার কাছে সবকিছু স্বাভাবিক মতোই মনে হয়। কিছুক্ষণ পর তার মনে হতে থাকে সে একা নেই, কেউ তার পড়া শুনছে।
এবং সেটি আর কেউ না, সেই বিদঘুটে চেহারার মহিলাটি। জেনেসা ভয় কণ্ঠে বলল, হু আর ইউ? কি চাও তুমি? সে অবয়বটি বলল, এই বইটা তুমি যেদিন পড়া শেষ করবে সেদিন তোমাকে আমার সাথে নিয়ে যাব। এই বলে বিকট একটা হাসি দিয়ে দেয় অবয়বটা এবং জেনিসা অজ্ঞান হয়ে যায়। তাকে আবিষ্কার করে সে পরে বিছানায়। ব্রোজ তাকে জিজ্ঞেস করে জেনিসার কাছে। জেনিসা সবকিছু খুলে বলে। ব্রোজ কিছু বুঝতে পারে না। চার্চের এক ফাদারকে সবকিছু বলেন। ফাদার বললেন, আজ যখন তোমার কাজ শেষ হবে তখন তোমার বাসায় আমাকে নিয়ে যেও। ব্রোজ বলে, ওকে। আবার বিকেল হয়ে এলো। জেনিসা হাজার চেষ্টা করলো বইটি পড়ার, কিন্তু তার মনে হচ্ছিল সে ওই বইটা না পড়লে তার মাথা ফেটে যাবে, তার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। তার আর কোনো উপায় থাকে না। সে বইটি নিয়ে পড়তে থাকে এবং সে বইটি শেষ করতেই তার সামনের চেহারার অবয়বটি বসে রইল এবং তাকে এমন ভাবে হিপনোটাইজ করলো যে জেনেসা সুইসাইড করার জন্য প্রিপারেশন নিতে থাকে। এমন সময় ব্রোস এবং চার্চের ফাদার এসে দেখে যে সে গলায় দড়ি দিয়ে সুইসাইড করতে যাচ্ছে। তাকে তারা এসে আটকায়। জেনিসের জ্ঞান ফিরলে সে সব বলে এবং অনেক ভয় পেয়ে বলতে থাকে, ও আমাকে নিয়ে যাবে। ফাদারের কাছে কোনো সলিউশন চাইলে সে বলে, বইটা অনেক দূরে কোথাও নিয়ে জ্বালিয়ে দাও, যাতে বইয়ের ছায়াও উড়ে এখানে না আসতে পারে। অনেক খোঁজ নেওয়ার পর জানা যায় ওই বাড়িতে দুই বোন একসাথে বসবাস করত। তারা দুজনেই একসাথে সময় কাটানোর জন্য বই পড়তো। একদিন আকস্মিকভাবে একজন মারা যায়। এর জন্য সে তারপর থেকে একা একা বই পড়তো এবং একদিন বই পড়তে পড়তেই তার মৃত্যু হয়। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি জানি না ঘটনাটা বিশ্বাসযোগ্য কতটুকু, ঘটনাটি কেমন, কিন্তু পড়তে খুব ভালো লেগেছে। আশা করছি আপনার শুনতেও ভালো লেগেছে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আজকের মতো ঘটনা ধরে নিতে পারেন এটা এখানেই শেষ। বিরতির পরে আসবো আপনাদের কমেন্টস গুলো নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM and ফুর্তি। Bhoot FM. The night comes alive with Gramophone. It's true. The night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM, আমি রাসেল আছির সাথে, এবং চলছে ভূত FM। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই এবং সেই সাথে আপনাদের পাঠানো যে কমেন্টস গুলো আছে সেই কমেন্টস গুলো পড়ে শোনাচ্ছি। এমনি নূর উদ্দিন সর্দার লিখেছেন যে লাস্ট ইমেলটা জোস ছিল। রাজশাহী থেকে লিখেছেন রাউফ ইসলাম। মেহেদি CSK লিখেছেন ওয়ান্ডারফুল স্টোরি, যেটা ইমেলটা সেটা কথা বলছেন। নূর শাহরিয়ার সাদ বরিশাল থেকে শুনছেন। আমাদের সাথে আছেন নাটাই সুতো এবং আমাদের সাথে আছেন জাবির ইব্রাহিম অভি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডি সাগর খান, আব্দুল আলিম নাইম আমাদের সঙ্গে